প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন এটিএন বাংলা টিভি এর আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আছি আমি মুফতি আরিফুল ইসলাম। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি, লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার মাজেদুর চৌধুরী। মিস্টার চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you, Mufti. Mr. Majidul Choudhury is a barrister of Honorable Society of Gray's Inn. However, the information he will provide today is in the capacity of a solicitor. প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয়বস্তু থাকবে ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্সি ব্যাপারটা নিয়ে, এবং টেনেন্সির রাইট কী আছে, এবং কোনো টেনেন্সির এগ্রিমেন্টে যে ডিসপিউট হয় কী কী রেমেডি টেনেন্ট পেতে পারে। সেই সাথে আপনি ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আমাদের অতিথি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। Dear viewers, in response to your calls, the answer will be informative, generative, and suggestive only. Therefore, before you act on the information you receive, please do seek independent legal advice from independent lawyer. This will aid each and every call you make, each and every answer you receive through the whole program, from the very beginning to the end. Mr. Choudhury, টেনেন্সির ব্যাপারটা আমরা যারা শর্ট হোল্ড টেনেন্ট বা শর্ট প্রাইভেট টেনেন্টটি যদি বলি, তাহলে দেখা যায় যে আমরা টেনেন্টের বিভিন্নভাবে আসলে ডিপ্রাইভ হচ্ছে বা বিভিন্ন সমস্যা ফেস করছে ল্যান্ডলর্ডের সাথে যখন ভাড়া নেয় বা যেভাবে তাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা থাকুক। তো এই ব্যাপারে আমি আজকে আপনাকে অনুরোধ করবো যে এই ব্যাপারটা নিয়ে আমাদের দর্শকদেরকে আলোচনা করার জন্য। ধন্যবাদ মুফতি। আসলেই আমাদের যারা রেসিডেন্সিয়াল টেনেন্ট তারা কিছুটা আসলে ভালনারেবল, কারণ টেনেন্সি অনেক সময় আপনি জানেন যে লিখিত টেনেন্সি নাও থাকতে পারে, অর্থাৎ টেনেন্সি এগ্রিমেন্ট আমরা যেটাকে বলি। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালনারেবিলিটি আমরা ফেস করি যে একজন টেনেন্ট হয়তো জানেনই না যে তার অধিকার কী। টেনেন্সি এগ্রিমেন্ট যদি একটা লিখিত থাকে, সেখানে লেখা থাকে তার অধিকার কী, তার রেসপন্সিবিলিটি কী। কিন্তু অনেক সময় আমরা দেখেছি আমাদের কমিউনিটিতে এরকম হয়েছে যে ঘর ভাড়া দেওয়া হয়েছে মুখের কথায়। ইটস অ্যাবসলিউটলি ফাইন, আইনে কোনো বাধা নেই। টেনেন্সি শর্ট হোল্ড টেনেন্সি এগ্রিমেন্ট যদি হয় সেটা ভার্বাল হতে পারে, লিখিত হলে ভালো। তো সব মিলিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে একজন রেসিডেন্সিয়াল টেনেন্টের কী কী অধিকার আছে এবং তিনি কী কী রেমেডি পেতে পারেন আর কিভাবে তিনি রেমেডিটা পাবেন। তো আমি প্রথমেই যদি টেনেন্টদেরকে এটাই বলতে চাইবো যে আপনারা যখন কোনো শর্ট হোল্ড টেনেন্সি এগ্রিমেন্টে যাবেন, এশিউড শর্ট হোল্ড টেনেন্সিতে, তখন চেষ্টা করবেন যাতে এটা একটা লিখিত এগ্রিমেন্ট থাকে। কারণ লিখিত এগ্রিমেন্ট থাকলে আপনি কাগজে পত্রে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কী কী অধিকার আছে এবং আপনার উপর কী কী রেসপন্সিবিলিটি এসে বর্তায়। এবং অ্যাট দ্য সেম টাইম ওখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিউরিং দ্য টেনিউর, আপনার যতদিনের টেনেন্সি, 6 মাসের হোক বা 1 বছরের হোক, এই সময়ের মধ্যে ল্যান্ডলর্ড আপনাকে কী কী করতে পারে, আপনি ল্যান্ডলর্ডের জন্য কী কী করতে পারেন। সংক্ষিপ্তভাবে আমি যদি প্রথমে রাইটস সম্পর্কে একটু বলি, যে একজন প্রাইভেট টেনেন্টের রাইট আছে তিনি নিরাপদে এবং কোনো ধরনের কোনো বাধা বিঘ্নতা ছাড়া তিনি যে ঘরটি ভাড়া নিয়েছেন সেখানে তিনি থাকতে পারবেন। এটা হচ্ছে ওনার একদম প্রাইমারি রাইট। কারণ টেনেন্সি এগ্রিমেন্ট যেটা থাকুক বা না থাকুক, একটা প্রাইভেট টেনেন্সি কিন্তু একটা ডুয়েলিং, অর্থাৎ আমার বসতি। সেই বসতিতে আমার কোনো প্রাইভেসি যাতে ক্ষুণ্ণ না হয় সেটা আমার অধিকার, এই জিনিসটা আমার জানতে হবে। এখন কথা হচ্ছে যে এই প্রাইভেসি বিভিন্নভাবে নষ্ট হতে পারে। যেমন অনেকে বলবে যে ল্যান্ডলর্ড প্রায় সময় এসে আমার বাসায় এসে দেখে সব কিছু ঠিক আছে কিনা, ল্যান্ডলর্ড একটু বেশি সন্দেহবাতিক বা এই সেই। ল্যান্ডলর্ডেরও অধিকার আছে তার বাসার তদারকি করার এবং দেখাশোনা করার। তিনি অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট 24 আওয়ার্সের নোটিশ দিয়ে আসতে পারেন এবং আপনি তাকে অ্যাক্সেস দিতে হবে। তবে সেটা যদি খুব বেশি আনরিজনেবল পর্যায়ে যদি ভিজিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনি তাকে নোটিশ করতে পারেন অথবা আপনি তাকে জানাতে পারবেন আপনার আপত্তি। দ্বিতীয় যে অধিকারটি আমি আজকে আলোচনা করতে চাই সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেপোজিট। যে আমরা যখন কোনো টেনেন্সিতে ঢুকি, আমরা যখন কোনো বাসা ভাড়া নিই, তখন আমরা একটা অ্যামাউন্ট ডেপোজিট হিসাবে দিই। সেটা কখনো 1 মাসের হয়, কখনো 2 মাসের হয়, এটা ডিপেন্ড করে। সেই ডেপোজিটের টাকাটা কিন্তু আসলে আমার এক ধরনের সিকিউরিটি মানি, এটা কিন্তু রেন্টের অংশ নয়। রেন্ট ইন অ্যাডভান্স যেটা আমরা দিই সেটা ল্যান্ডলর্ড পেয়ে যাবে প্রতি মাসে। ইন অ্যাডভান্স আমরা যদি রেন্ট দিয়ে থাকি বা 3 মাসের যদি অ্যাডভান্স দিয়ে থাকি, সেটা ল্যান্ডলর্ডের টাকা, ল্যান্ডলর্ড পাবেন। কিন্তু ডেপোজিট যেই টাকাটা, সেটা কিন্তু আসলে ল্যান্ডলর্ডের টাকা নয়, সেটা আমার টাকা। আমি টেনেন্ট হিসাবে যখন ঘরটা নিচ্ছি, তখন আমি ডেপোজিট যেটা দিচ্ছি, সেটা ল্যান্ডলর্ডের দায়িত্ব হচ্ছে আপনার ডেপোজিট প্রোটেকশন স্কিম নামে একটা ব্যাপার আছে, সেই ডিপিএস সংক্ষেপে বলে, সেটার আওতায় আমার যে ডেপোজিটটা সেটাকে সিকিউর করা। এবং বিশেষ করে আপনার হাউজিং
টেনেন্সি ডেপোজিটস প্রেসক্রাইব ইনফরমেশন অর্ডার 2007, সেই আইনে কিন্তু ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে যে একজন ল্যান্ডলর্ড আপনার ডেপোজিটের টাকাটা নেওয়ার 30 দিনের মধ্যে তিনি কোনো একটা ডেপোজিট প্রোটেকশন স্কিমের আওতায় সেটাকে রাখবেন। বিভিন্ন অর্গানাইজেশন আছে এই ডিপিএসের, কোনো না কোনো একটা রেজিস্টার্ড রেগুলেটেড অর্গানাইজেশনে তিনি টাকাটা রাখবেন, এবং সেই টাকাটা, আমি যে ডিপোজিটের টাকাটা দিলাম, আমি যেদিন বাড়িটা ছেড়ে দিব, আমি যদি কোনো ধরনের কোনো ড্যামেজেস না করি ওই বাড়িতে, বা কোনো ধরনের আমার কারণে আমার দোষে যদি কোনো প্রপার্টির কোনো ক্ষতি হয়, সেটার মেরামত যদি করতে না হয়, তাহলে পুরো টাকাটা আমাকে কিন্তু আমার টেনেন্সি শেষ হয়ে যাওয়ার 10 দিনের মধ্যে আমাকে ফিরিয়ে দিতে হবে। কাজে এটা একটা অত্যন্ত মূল্যবান অধিকার যেটা আমাদের টেনেন্টদের জানা থাকা দরকার। এবং সেই সম্পর্কে আমি আরেকটা জিনিস বলি যে হাউজিং অ্যাক্ট 2004 কিন্তু এই বিধানও দিয়েছে যে যদি কেউ এই কমপ্লায়েন্সটা না করে, সেকশন 213-এর কথা বলছি আমি হাউজিং অ্যাক্ট 2004-এর, যে যদি কেউ এই 2013 সেকশন 2013-এর যে বলে দিয়েছে যে এটাকে রাখতে হবে এভাবে, এবং হাউজিং অর্ডার 2007-এ এভাবে কেউ যদি কমপ্লায়েন্স যদি না করে, কোনো ল্যান্ডলর্ড টাকাটা যদি প্রোটেকশন স্কিমে না রাখে, তাহলে কিন্তু আমি ল্যান্ডলর্ডের বিরুদ্ধে কোর্টেও যেতে পারি, এবং কোর্ট কিন্তু অর্ডার দিতে পারে যে ল্যান্ডলর্ডকে যে তুমি তোমার টেনেন্টের সমস্ত ডিপোজিটের টাকাটা ফিরিয়ে দাও। এমনকি ক্ষেত্র বিশেষে কোর্ট কিন্তু 3 গুণ, মিনিমাম দ্য অ্যামাউন্ট দ্যাট আই পেইড অ্যাজ এ ডিপোজিট আর ম্যাক্সিমাম 3 টাইমস অফ দ্য ডিপোজিট, সেটা কিন্তু স্যাংশনিং হতে পারে কোর্টের থেকে। ল্যান্ডলর্ডকে কিন্তু আদেশ দিতে পারে যে তুমি যেহেতু তুমি রাখোনি 30 দিনের মধ্যে ডিপোজিট স্কিমে, কাজেই তুমি 3 গুণ টাকা ফিরিয়ে দেবে ল্যান্ডলর্ড টেনেন্টকে। সো সেই একটা অধিকার আছে। আরেকটা জিনিস অধিকার হচ্ছে যে ল্যান্ডলর্ড ইচ্ছা করলে এক্সেসিভ চার্জ করতে পারবে না। যেমন বিভিন্ন হয়তো অনেক সময় অনেক অ্যাসোসিয়েটেড চার্জেস থাকে, যে আপনার সার্ভিস চার্জ বা এই ধরনের, সেটা কিন্তু এক্সেসিভ হতে পারবে না। সেটা আইনের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী হবে, এবং সেটা ডিপেন্ড করবে প্রপার্টির উপরে। কাজেই যখন টেনেন্সি এগ্রিমেন্ট আমি সাইন করব, তখন দেখে নেব যে আমার আদার চার্জেসগুলো রিজনেবল কিনা। যদি রিজনেবল মনে না হয়, আমি সেটা নিয়ে কনসার্ন রেজ করব। স্টেট এজেন্ট হোক বা ল্যান্ডলর্ড হোক, যার সঙ্গে আমার ডিল হচ্ছে তার সঙ্গে আমি কথা নিয়ে আলোচনা করব। আরেকটা খুব ফান্ডামেন্টাল রাইট হচ্ছে, আমার অধিকার আছে যে আমার ল্যান্ডলর্ড কে সেটা জানার। প্রায় সময় কিন্তু স্টেট এজেন্সির মাধ্যমে ঘর ভাড়া দেওয়া হয় এবং স্টেট এজেন্সি ডিল করে, এবং আমরা জানি না যে আসলে ল্যান্ডলর্ড কে। কিন্তু টেন্যান্টের অধিকার আছে ল্যান্ডলর্ড কে সেটা জানার, কারণ সেটা কিন্তু ইভেনচুয়ালি একসময় কাজে লাগে। কারণ অনেক সময় অনেক স্টেট এজেন্ট, উইদাউট প্রেজুডিস আমি বলছি, যে অনেক স্টেট এজেন্ট হয়তো তারা কোম্পানি বন্ধ করে দিল, অথবা তারা হয়তো ভালোভাবে সার্ভিস দিচ্ছে না, যোগাযোগ করছে না, রিপেয়ার করছে না। তখন আমাকে তো ইমার্জেন্সি, আমার ঘরে বাচ্চা আছে, আমার বয়লার কাজ করছে না শীতের মধ্যে, গরম পানি আসছে না এবং হিটিং আসছে না, স্টেট এজেন্টকে আমি ফোন করে পাচ্ছি না, বা উইকেন্ডে কোনো একটা ঘটনা ঘটলো, তখন আমি কাকে যোগাযোগ করব? অবশ্যই আমার ল্যান্ডলর্ডকে সেটা জানা থাকা উচিত আমার, এবং ল্যান্ডলর্ডের কন্ট্যাক্ট নাম্বার আমার পাওয়ার অধিকার আছে। আরেকটা ইম্পর্টেন্ট অধিকার হচ্ছে আমাদের টেনেন্টদের, সেটা হচ্ছে যে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট। আমি যখন কোনো প্রপার্টিতে ঢুকবো, তখন ল্যান্ডলর্ডের উপর দায়িত্ব আছে বা স্টেট এজেন্টের উপর দায়িত্ব আছে যে ওই প্রপার্টির আপনার এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট আমাকে দিতে হবে। অর্থাৎ এই প্রপার্টিতে গ্যাস ইউটিলিটি কী পরিমাণ অ্যাভারেজ খরচ হয় সেটা আমার জানার অধিকার আছে। কাজে আমি যদি দেখি যে যেই সাপ্লায়ার এনার্জি সাপ্লাই করছে, গ্যাস এবং ইলেকট্রিসিটি, আমার জানার মতে তারা অনেক বেশি চার্জ করছে, বা এই প্রপার্টিতে কোনো ফল্টের কারণে, হয়তো ড্যাম্প আছে, হয়তো ডাবল গ্লেজড কিন্তু কোনো একদিকে লিক আছে, বাতাস ঢুকে, কাজে উইন্টারে হয়তো আমি দেখতে পাচ্ছি যে নর্মালি আমি আগের বাসায় যেই বাসায় ছিলাম সেই বাসায় গ্যাসের যে ইউজ হতো ঘরকে গরম রাখার জন্য, তার চাইতে এখানে দেখা যাচ্ছে এই সার্টিফিকেটে বলছে অনেক বেশি খরচ হয়। তাহলে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই এই বাড়িতে কোনো ফল্ট আছে, তাহলে আমি তখন রিপেয়ারের জন্য দাবি করতে পারি। কাজে ওই যে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট, সেটা কিন্তু আমাকে শুরুতেই দিতে হবে, এবং সেই জিনিসটা এই আমি যে প্রেমিসেসটা ভাড়া নিচ্ছি, যে ঘরটা ভাড়া নিচ্ছি, সেখানে কোনো এক জায়গায় আগের থেকে হয় থাকবে, অথবা স্টেট এজেন্ট বা ল্যান্ডলর্ড আমাকে এটা দেবে আমাকে ঢোকার আগে বা টেনেন্সি এগ্রিমেন্টে সাইন করার আগে। অধিকারের সাথে সাথে আইনে আপনি জানেন যে আমাদের কিন্তু দায়িত্বও চলে আসে, কারণ আমরা বলি যে রাইটস অ্যান্ড ডিউটিস আর কোরিলেটেড। কাজে কিছু রেসপন্সিবিলিটিও কিন্তু টেনেন্টদেরকে নিতে হবে, সেই রেসপন্সিবিলিটিও আমি মনে করি বলা উচিত। সেটা হচ্ছে যে আমি যখন যেই ঘরে থাকবো টেনেন্ট হিসেবে, আমি কিন্তু সেই ঘরের গুড কেয়ার নিতে হবে। আমি সেই ঘরে কোনো ড্যামেজ করতে পারবো না। আমি, আমার ফ্রেন্ড বা আমার ফ্যামিলি যারা আমার সঙ্গে থাকে না, তারা বেড়াতে এসে তারাও যদি ড্যামেজ করে, সেটার জন্য কিন্তু আমাকে রিপেয়ারের খরচ বহন করতে হবে। এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি। আমার আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে আমি যদি হলিডেতে যাই, যেমন উইন্টার, এখন নিয়ম হচ্ছে যে আমি এমন ব্যবস্থা করে যাব যাতে আমার অনুপস্থিতিতে এই প্রপার্টির কোনো ক্ষতি না হয়। যেমন ড্যাম্প হয়ে যায় অনেক সময়, কাজেই আমি সিকিউরলি আমি এমন একটা সিস্টেম করে যাব যাতে এয়ার পাস করে। 1 2 নম্বর কথা হচ্ছে এই উইন্টারে বিশেষ করে সাজেস্ট করা হয় এই দেশে যে আমি যদি 1 মাসের হলিডেতে যাই এই উইন্টারে,
ওয়াটার যে মেইন লাইন আছে সেটা আমি বন্ধ করে যাব, কারণ আমি বাসায় না থাকলে পানির কোনো ব্যবহার নেই। কাজেই কোনো কারণে যদি কোনো লিক হয় তাহলে কিন্তু এটা ড্যাম্প হয়ে যেতে পারে 1 মাসে। এর জন্য আমি আমার ওয়াটার মেইন যেটা সুইচ ওটা আমি বন্ধ করে যাব। এই রেসপন্সিবিলিটিগুলো আমাকে পালন করতে হবে। আমি টেনেন্ট হিসাবে আমি ভাড়া নিলাম, আমি কিন্তু সেটা সাবলেটিং করতে পারবো না আনলেস আমাকে ল্যান্ডলর্ড পারমিশন দেয়। দিলে কিন্তু সেটা খুব গুরুতর অপরাধ এবং কোর্টে সেটা আমার বিরুদ্ধে খুব ভয়ঙ্কর একটা ডিসিশন দিয়ে ফেলতে পারে কোর্টে যদি ল্যান্ডলর্ড যায়। এটা এই ধরনের রেসপন্সিবিলিটি আমাকে ফলো করতে হবে। আরেকটা রেসপন্সিবিলিটি যেটা হচ্ছে আমরা বলি ওভাররাইডিং রেসপন্সিবিলিটি, মানে আমার প্রপার্টির প্রতি এবং ল্যান্ডলর্ডের প্রতি রেসপন্সিবিলিটি আছে, আবার গভর্নমেন্টের প্রতিও আমার টেনেন্ট হিসাবে একটা রেসপন্সিবিলিটি আছে। সেটা হচ্ছে এরকম যে আমি যদি জানি যে আমার ল্যান্ডলর্ড ইউকেতে থাকেন না, তিনি ওভারসিজ থাকেন, কিন্তু বা তিনি এখানেই থাকতেন, তিনি এখন বাংলাদেশে চলে গিয়েছেন বা অন্য কোনো দেশে চলে গিয়েছেন, ওখানে থাকেন, তাহলে আমার কিন্তু HMRC-কে জানাতে হবে যে আমার ল্যান্ডলর্ড এখানে থাকেন না। আমার রেন্ট যদি 100 পাউন্ডের উপরে হয় মাসে এবং আমার ল্যান্ডলর্ড যদি ওভারসিজ থাকেন, তাহলে এটা আমার HMRC-কে জানাতে হবে যে আমার ল্যান্ডলর্ড ওভারসিজ থাকেন। এবং সেই ক্ষেত্রে HMRC-র এতটুকু ক্ষমতা আছে যে HMRC আমাকে এম্পাওয়ার করতে পারে যে আমি যেন আমার রেন্ট থেকে HMRC-র যে ট্যাক্স, ওই ট্যাক্সটা আমি কেটে রাখতে পারি, যেটা আমি সরাসরি HMRC-কে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। এই রেসপন্সিবিলিটি আমার গভর্নমেন্টের প্রতি আমাকে পালন করতে হবে। এটা আমার একটা ওভাররাইডিং রেসপন্সিবিলিটি টেনেন্ট হিসাবে। দ্বিতীয় জিনিস যেটা আলোচনা করতে চাই, যেটা ইমিগ্রেশনের সাথে বেশ সম্পৃক্ত, সেটা হচ্ছে যে 1 ফেব্রুয়ারি 2016 থেকে গভর্নমেন্ট কিন্তু আইন করেছে যে রাইট টু রেন্ট, যেরকম আমরা বলি রাইট টু ওয়ার্ক, যে অনেক ভিসাতে রাইট টু ওয়ার্ক থাকে, অনেক ভিসাতে রাইট টু ওয়ার্ক থাকে না, ঠিক সেরকম 1 ফেব্রুয়ারি 2016 থেকে গভর্নমেন্ট নিয়ম করেছে যে রাইট অফ রেন্টিং, রাইট টু রেন্ট। তো আমি যখন ঘর ভাড়া নেব তখন কিন্তু আমার ল্যান্ডলর্ডের অধিকার আছে জানার যে আমার আদৌ রাইট টু রেন্ট আছে কিনা। কাজে আমার ভিসার স্টেটাস বলে দিবে যে আমার রাইট টু রেন্ট আছে কিনা। সাধারণত যাদেরই এই দেশে থাকার বা ভিসার বা লিভ টু রিমেইনের পারমিশন আছে তাদের রাইট টু রেন্ট আছে, কিন্তু যারা ওভারস্টেয়ার আনফর্চুনেটলি 1 ফেব্রুয়ারি 2016 থেকে তাদের কোনো রাইট টু রেন্ট নেই। কাজেই আমার ল্যান্ডলর্ড যদি চায় আমার পাসপোর্ট এবং আমার ভিসার কপি, তাহলে কিন্তু আমি দিতে বাধ্য আন্ডার দ্য নিউ রেগুলেশনস। পরবর্তী যেটা আমি বলতে চাই অধিকার সম্পর্কে, সেটা হচ্ছে রিপেয়ার। অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি একটা বাড়িতে থাকি, কিছুদিন পরে বাড়ির কোনো একটা ফল্ট দেখা দিল, এখন কে রিপেয়ার করবে? আমি টেনেন্ট রিপেয়ার করবো নাকি ল্যান্ডলর্ড রিপেয়ার করবে? এখানে আমি একটা গাইডলাইন দিয়ে দিতে চাই যে যদি কোনো প্রপার্টির স্ট্রাকচার বা এক্সটার্নাল কোনো ড্যামেজেস হয় বা রিপেয়ারের দরকার হয়, ল্যান্ডলর্ড সেটা রিপেয়ার করবে। যদি ইন্টারনাল বেসিন, সিঙ্ক, বাথটাব বা স্যানিটারি ফিটিংস সেগুলোর যদি কোনো ক্ষতি হয় এবং সেই ক্ষতির পিছনে আমি যদি দায়ী না হই, ল্যান্ডলর্ড সেটাকে মেরামত করে দিতে হবে, রিপেয়ার করতে হবে। হিটিং সিস্টেম এবং হট ওয়াটার সিস্টেম, বয়লার নষ্ট হয়ে গেল, আমার যদি কোনো ফল্ট না থাকে তাহলে ল্যান্ডলর্ড সেটাকে রিপেয়ার করে দিতে হবে বাধ্য। গ্যাস অ্যাপ্লায়েন্সেস, পাইপ, বিভিন্ন যে আপনার সুয়ারেজ লাইন, এগুলো কিন্তু ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক ল্যান্ডলর্ডকে রিপেয়ার করে দিতে হবে। কোনো ড্যামেজ যেটা কিনা রিপেয়ার করতে গিয়ে, যেমন একটা ড্যামেজ হয়েছিল, সেটা ল্যান্ডলর্ড প্লাম্বারকে পাঠিয়েছে রিপেয়ার করতে গিয়ে দেখা গেল যে প্লাম্বার আমার ওয়াশিং মেশিনটা নষ্ট করে ফেলেছে, আমার অ্যাপ্লায়েন্স, ওটা তো আমারই কেনা সেটা, তাহলে কিন্তু এটা ল্যান্ডলর্ড রিপেয়ার করে দিতে হবে। অর্থাৎ রিপেয়ার ওয়ার্ক করতে গিয়ে যদি অন্য কোনো ড্যামেজ হয় সেটাও ল্যান্ডলর্ড রিপেয়ার করবে। কাজে এই অধিকারগুলো আমার জানা থাকা দরকার যে আমার ল্যান্ডলর্ড আমাকে রিপেয়ার করে দিতে বাধ্য এই জিনিসগুলো। যদি কোনো কারণে ল্যান্ডলর্ড রিপেয়ার না করে, যেটা কিনা আমার হেলথ অ্যান্ড সেফটি হ্যাজার্ড কজ করছে, যে গ্যাস, ইলেকট্রিসিটি বা এনিথিং, ড্যাম্পিং বা এই ধরনের কোনো কিছু যদি রিপেয়ার করে না দেয়, আমি কার কাছে বিচার চাইব? সে বিষয়ে আইন বলে দিচ্ছে যে আমি আমার লোকাল কাউন্সিল, আমি যে বাড়াতে থাকি সেই লোকাল কাউন্সিলের আমি এনভায়রনমেন্টাল হেলথ ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট থাকে সব কাউন্সিলে, তাদের কাছে আমি কমপ্লেন করব। আর আমি যদি স্কটল্যান্ডে বসবাস করে থাকি তাহলে আমি প্রাইভেট রেন্টেড হাউজিং প্যানেল নামে একটি অর্গানাইজেশন আছে সব বাড়া কাউন্সিলে, সেখানে আমি কমপ্লেন করব। আর যে প্রপার্টিতে আমি থাকি সেই প্রপার্টি যদি একটা পর্যায়ে গিয়ে নট ফিট টু লিভ এমন একটা পর্যায়ে চলে যায়, তাহলে আমাকে কমপ্লেন করতে হবে। আমি যদি ইংল্যান্ড এবং ওয়েলসে থাকি, যে হাউজিং হেলথ অ্যান্ড সেফটি রেটিং সিস্টেম, তাদেরকে কমপ্লেন করতে হবে। স্কটল্যান্ডে অথবা নর্দার্ন আয়ারল্যান্ডে যদি আমি থাকি, তাহলে ওখানে হাউজিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড প্রসিডিউরস ডিপার্টমেন্ট আছে, তাদের কাছে কমপ্লেন করতে হবে। তো এই জিনিসগুলো হয়তো মুখের কথা অনেকেই মনে রাখা সম্ভব নয়। এটা জানার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে আমার যদি কোনো সমস্যা হয় রিপেয়ার সংক্রান্ত, আমি লোকাল কাউন্সিলে আমি যোগাযোগ করব। লোকাল কাউন্সিলে গেলে ওরা সাইন পোস্টিং করবে যে তুমি এই ডিপার্টমেন্টের সাথে তুমি যোগাযোগ করো। আমি টাওয়ার হ্যামলেটসে থাকি, নিউ হ্যামে থাকি, যেখানে থাকি, প্রথমেই আমি লোকাল কাউন্সিলে যোগাযোগ করব। ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করার পরে যদি ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করেছি, ল্যান্ডলর্ড রিপেয়ার করে দিচ্ছে না, স্টেট এজেন্টকে বলেছি, স্টেট এজেন্টও রিপেয়ার করে দিচ্ছে না, ইমিডিয়েটলি আমার যদি হেলথ অ্যান্ড সেফটি হ্যাজার্ড থাকে, তাহলে অবশ্যই আমি কাউন্সিলের সাথে যোগাযোগ করব।
তারপর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ভাড়া বাড়ানো। এটা আমাদের খুব ক্লাসিক একটা প্রবলেম, যে হঠাৎ করে ল্যান্ডলর্ড বলল যে 1000 পাউন্ডের জায়গায় আগামী মাস থেকে আপনাকে দিতে হবে 1100 পাউন্ড। এটা করতে পারেন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আইন বলে যে এভাবে পারেন না। আইন বলে যে আপনি যদি টেনেন্সি এগ্রিমেন্ট, শর্ট টেনেন্সি এগ্রিমেন্ট হয়, যে আপনার 5 মাসের বা 6 মাসের নিচে, তাহলে আপনাকে 1 মাসের নোটিশ দিয়ে আপনার রেন্ট ইনক্রিজ করতে হবে। এবং রেন্ট ইনক্রিজ তিনি যে করবেন সেটা কিন্তু একটা রিজনেবল অ্যামাউন্ট। আপনার যদি মনে হয় যে তিনি যে অ্যামাউন্টটা ইনক্রিজ করছেন সেটা রিজনেবল নয়, তাহলে আপনি ল্যান্ডলর্ডের সাথে আপনি বার্গেনিংয়ে যেতে পারেন, স্টেট এজেন্টের সাথে বার্গেনিংয়ে যেতে পারেন। যদি কোনো ফয়সলা না হয় তাহলে আপনি কমপ্লেন করতে পারেন লোকাল কাউন্সিলে। আর রেন্ট যদি আপনার টেনেন্সি যদি 6 মাসের উপরে হয়, মানে 1 বছরের যদি টেনেন্সি হয়, এরকম একটা উদাহরণ যদি আমি বলি, তাহলে কমপক্ষে 6 মাস আগে ল্যান্ডলর্ড আমাকে নোটিশ দিতে হবে যে এখন আমার টেনেন্সি শেষ হওয়ার আর 6 মাস বাকি আছে, তুমি যদি এই টেনেন্সি কন্টিনিউ করতে চাও, অর্থাৎ রোলিং ওভার টেনেন্সি যেটাকে বলি, তাহলে কিন্তু 6 মাস পরে 1000 জায়গায় 1100 পাউন্ড হবে। সেটা কিন্তু 6 মাসের নোটিশ দিতে হবে যদি 1 বছরের টেনিউর হয়। আরেকটা জিনিস যেটা আমাদের সবার জানা থাকা দরকার, সেটা হচ্ছে যে আমি যে ঘরে থাকি সেটা হোম অফ মাল্টিপল অকুপেশন কিনা। কারণ যখনই একটা প্রপার্টি হোম অফ মাল্টিপল অকুপেশন বা যেটাকে HMO বলে, সেটা যদি হয় তখন কিন্তু সেটার জন্য আবার ল্যান্ডলর্ডের রেসপন্সিবিলিটি অনেক বেশি। এখন হোম অফ মাল্টিপল অকুপেশন কোনটা? যদি একটা প্রপার্টিতে 3 জন আলাদা ইন্ডিভিজুয়াল টেনেন্ট থাকেন এবং তারা 3 জন যদি অ্যাটলিস্ট 2টা হাউস হোল্ড, মানে আমি আমার ওয়াইফ নিয়ে থাকি এবং আরেকজন সিঙ্গেল পার্সন তিনি ব্যাচেলার থাকেন, সো এখানে কিন্তু 2টা হাউস হোল্ড হয়ে গেল, আমরা এক, উনি আরেকজন, এবং আমরা যদি কিচেন, টয়লেট এবং এই যে কমন জিনিসগুলো যদি শেয়ার করি, তাহলে কিন্তু এটা হোম অফ মাল্টিপল অকুপেশন হয়ে গেল। এবং সেই ক্ষেত্রে কিন্তু ল্যান্ডলর্ডের আরও বেশি দায়িত্ব, এবং ল্যান্ডলর্ডের তখন কিছু কিছু আরও সেফটি ফিচার আছে যেগুলো কিনা আরও মনোযোগ সহকারে দেখতে হবে, যে এখানে যেহেতু 2টা ডিফারেন্ট হাউসহোল্ড, 2টা ডিফারেন্ট ফ্যামিলি থাকছে, তাদের প্রাইভেসি কোনো ধরনের হ্যাম্পার্ড হবে কিনা বা তাদের কিভাবে অ্যারেঞ্জমেন্ট, ওটা কিন্তু আলাদাভাবে তাকে নজর রাখতে হবে ল্যান্ডলর্ডের। আর সর্বশেষ আমি যেই জিনিসটা সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে কমপ্লেইন্টস প্রসিজিয়ার। যে যদি আপনার সাথে আপনার ল্যান্ডলর্ডের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি প্রথমেই আপনার কমপ্লেইন্ট প্রসিজিয়ার প্রথম ধাপ হচ্ছে যে আপনি ল্যান্ডলর্ডের সাথে সরাসরি কথা বলবেন, বা আপনার যদি স্টেট এজেন্ট থাকে যিনি ম্যানেজ করছেন বা যিনি ল্যান্ডলর্ড এবং আপনার মাঝখানে মধ্যস্থতা করছেন, তার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি যদি আপনার যে সমস্যা, আপনার যে অভিযোগ, কমপ্লেইন, তার যদি সুরাহা না করেন, তার যদি কোনো রেমেডি না দেন, তখন আপনাকে যেতে হবে লোকাল কাউন্সিল অথবা লোকাল কাউন্সিলর অথবা লোকাল এমপির কাছে। লোকাল কাউন্সিলর হচ্ছে আমি যে বাড়িতে আছি সেখানে যে কাউন্সিলররা যারা থাকেন, যে কোনো একজন কাউন্সিলরের কাছে আমি কমপ্লেন করব যে আমার ল্যান্ডলর্ডের সাথে আমি কথা বলেছি, ল্যান্ডলর্ড আমাকে এটা কোনো রেমেডি দিচ্ছে না, আপনি একটু জিনিসটাকে দেখেন। অথবা লোকাল এমপির অফিসে গিয়ে আমি কমপ্লেন করব। এবং সেখান থেকেও যদি কোনো ওনারা যোগাযোগ করার পরে ল্যান্ডলর্ড যদি তারপরেও কোনো গরজ না করেন, তাহলে আমি সরাসরি কাউন্সিলে লোকাল অথরিটির কাছে আমি কমপ্লেন করব। সেটাও যদি তারা কোনো ধরনের, তারা নিশ্চয়ই অ্যাকশন নেবে, অবশ্যই অ্যাকশন নেন তারা, কিন্তু ল্যান্ডলর্ড যদি তাদেরকেও পাত্তা না দেন, তাহলে সরাসরি তখন কোর্টে যেতে হবে, সিভিল কোর্টে। এই হচ্ছে মোটামুটি কমপ্লেন প্রসিডিউর। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো করার জন্য, মেইনলি রিপেয়ার এবং ডিপোজিট স্কিম এগুলো। যাই হোক, আমার কতগুলো প্রশ্ন আছে, আমি পরে হয়তো কোনো এক সময় করব। আমি ইন দ্য মিন টাইম একটা কোশ্চেন নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা আমি ভাই আপনার কথা শোনা ঠিক মতো স্পষ্ট না ভাইয়া। দর্শক হ্যালো, জি আপনার কথাগুলো স্পষ্ট হচ্ছে না, একটু মানে আপনি আবার বলুন আপনার প্রশ্নটা। আমি প্রথমত পাইছি 3 বছরের, এক্সটেনশন করছি আরো 3 বছরের। এখন আমার 6 মাস বাকি আছে। এখন আমি চাইতাম যে দেশে যাইতাম, গিয়া 1 মাসের লাগে ঘুরিয়ে আইতাম, আমার কোনো অসুবিধা হইব না। জি দর্শক, আপনি একটু হোল্ডে থাকেন। যে মিস্টার চৌধুরী, আপনি কি আমি বুঝতে পারি, আমি শুধু বুঝতে পেরেছি যে উনি 3 বছরের এক্সটেনশন করেছেন, কিন্তু কি ভিসা এক্সটেনশন করেছেন? আপনি কি ভিসা এক্সটেনশন করেছেন ভাই? হিউম্যান রাইট ওই লেগাসির আন্ডারে। আপনি কি ডিসক্রিশনারি লিভ টু রিমেইনের এক্সটেনশন করেছেন? জি, 3 বছরের প্রথমবারে করেছি। আচ্ছা, প্রথমে আপনাকে ভিসা দেওয়া হয়েছিল 3 বছরের ডিসক্রিশনারি লিভ টু রিমেইন। জি জি। এবং সেটা 3 বছর পর আবারও আপনি এক্সটেনশন নিয়েছেন। জি। আচ্ছা, এখন আপনার কনসার্ন হচ্ছে আপনি দেশে গেলে আসার পথে কোনো সমস্যা হবে কিনা? জি, এখন আমার ভিসা 6 মাস আছে। 6 মাস আছে আপনার ভিসার।
আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলেন যে আপনাকে যে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেটা কিসের উপর বেসিস করে? আপনি কি কোনো পলিটিক্যাল অ্যাজাইলাম করেছিলেন যেটা রিফিউজ হওয়ার পরে পরবর্তীতে আপনাকে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন দেওয়া হয়েছিল? আমি 99 এ অ্যাসাইলাম চেক করছিলাম। জি। এরপর ওইটা রিপোর্ট এসে রিভিউ হওয়ার পরে 2007 এ আমার ওই লেগাসির আন্ডারে কনসিডার করা। স্যার, আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আরেকটু যদি আপনার কি পলিটিক্যাল গ্রাউন্ডে আপনার অ্যাসাইলাম ছিল? আমি 99 লেগাসির আন্ডারে 99 এ অ্যাসাইলাম ক্লেম করলাম। এরপরে আমি 2007 এ ওইটা আমি লেগাসির আন্ডারে কনসিডার হইছে। সে 2007 এ লিগ্যাসি আন্ডারে। আচ্ছা আচ্ছা, লিগ্যাসির আন্ডারে আপনাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়নি, কিন্তু আপনাকে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন দেওয়া হয়েছিল, তাই তো? জি জি। আচ্ছা, একটু আপনি আমাকে বলবেন, যদিও অন এয়ারে, কিন্তু আমার জানা দরকার যে আপনি প্রথমে যে অ্যাজাইলাম ক্লেম করেছিলেন সেখানে আপনি কোন পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আপনি অ্যাজাইলামটা ক্লেম করেছিলেন? আমি এখানে বিএনপি ছিলাম। জি, বিএনপি। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন করার জন্য, যদি আমাদের একটু কষ্ট হয়েছে বুঝতে প্রশ্নটা। যাই হোক, আমাদের অতিথিকে রিকোয়েস্ট করব ব্যাপারে একটু আলোচনা করার জন্য। জি, আমি একটু সামগ্রিকভাবে আলোচনা করি। ভাই, আপনার প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন আমার আলোচনা থেকে, এবং আপনার মতো সিচুয়েশনে যারা আছেন, যারা এই অনুষ্ঠানটা দেখছেন আজকে, তারাও তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেটাই আমাদের উদ্দেশ্য, যে একটা কেস সিনারিওকে নিয়ে আমরা আলোচনা করি যাতে হাজারো দর্শক যাতে উপকৃত হন। যখন কেউ ফেইল্ড অ্যাজাইলাম সিকার হিসাবে, যেমন আপনি বিএনপির সদস্য হিসেবে আপনি অ্যাজাইলাম করেছিলেন, কিন্তু আপনার হিস্ট্রি যতটুকু আমি শুনেছি এবং জানতে পেরেছি, আপনাকে আসলে অ্যাজাইলাম সাকসেসফুল হয়নি। পরবর্তীতে আপনি লেগাসি ইউনিটে ফার্দার সাবমিশনের মাধ্যমে আপনি এক পর্যায়ে গিয়ে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন পেয়েছেন, কারণ আপনার যে 3 বছরের ভিসাটা সেটা ডিসক্রিশনারি লিভ টু রিমেইন, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনাকে দেখতে হবে যে এই ডিসক্রিশনারি লিভ টু রিমেইন কিন্তু অটোমেটিক্যালি এক্সটেনশন হয় না। এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আপনাকে যখন আবার এক্সটেনশন নিতে হয়েছিল, আপনি আবার এক্সটেনশন নিয়েছেন, আপনি বললেন 3 বছরের, তখন কিন্তু আপনাকে আবারও ওই কথা বলতে হয়েছিল যে আপনার দেশে গেলে আপনার জন্য সেটা নিরাপদ নয়। কাজেই এখন আপনার যে কনসার্ন, আমি বুঝতে পারছি যে আপনার কেন কনসার্ন, যে আমি এখন দেশে চলে গেলে ওরা আসতে সময় আমাকে কোনো বাধা দিবে কিনা। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আমি এরকমও কেস দেখেছি যারা দেশে গিয়েছিলেন, আসার সময় তারা এয়ারপোর্টে সমস্যার সম্মুখীন হয়েছে। এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার বলেছে যে তুমি এই দেশে তোমাকে থাকতে দেওয়া হয়েছে কারণ তুমি দেশে গেলে নিরাপদ নয়, কিন্তু তোমার আমরা দেখতে পাচ্ছি তুমি 3 মাস দেশে গিয়েছিলে। কাজে 3 মাস তুমি যদি দেশে গিয়ে থাকতে পারো এবং তুমি যদি আবার সুস্থ দেহে কোনো ধরনের ক্ষতি সাধন ছাড়া আসতে পারো। দুঃখিত মিস্টার চৌধুরী, আমাকে আপনাকে পজ করতে হচ্ছে, আমাদের বিজ্ঞাপন বিরতিতে অবশ্যই এসে আলোচনা আমরা। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার মাজেদুর চৌধুরী। মিস্টার চৌধুরী, আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আগের যে দর্শক ফোন করেছিল, আমি আপনাকে রিকোয়েস্ট করব ওইখান থেকে যাতে জিনিসটা কন্টিনিউ করার জন্য। জি ভাই, আশা করি আপনি এখনো আমাদের অনুষ্ঠান দেখছেন। যেটা বলছিলাম যে যখন কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করে অতীতে আনসাকসেসফুল হয় বা সাকসেসফুল হয়, পরবর্তীতে ডিসক্রিশনারি লিভ হলেও দেশে যাওয়াটা আপনাকে হিসাব করে যেতে হবে। আপনি যদি মনে করেন যে কোনো আর্জেন্ট ম্যাটার, যেমন আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে বাবা অসুস্থ, মা অসুস্থ, এমত অবস্থায় কেউ একজন গিয়েছেন, 2 সপ্তাহ ছিলেন, চলে এসছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই কেউ দীর্ঘদিন গিয়ে থাকেন, তখনই কিন্তু তারা বলে যে তোমার দেশ নিশ্চয়ই তোমার জন্য নিরাপদ, এর জন্য তোমাকে আমরা যে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন দিয়েছিলাম সেটা অন দ্য বেসিস দ্যাট your life is at risk if you return to your country of origin। কাজে সেই জিনিসটা আপনাকে কিন্তু আপনার প্রেক্ষাপটে দেখতে হবে, সবার জন্য জিনিসটা একরকম নয়। কাজে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার যেহেতু আর 6 মাসের ভিসা আছে, 6 মাস পরে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং সেই ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না। কাজে আপনি যদি সম্ভব হয় তাহলে 6 মাস পরে ইনডেফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করে ইনডেফিনিট লিভ টু রিমেইন নিয়ে তারপরে আপনি দেশে যান। আর যদি একান্তই আপনাকে যেতে হয়, আর্জেন্সি থাকে, তাহলে আপনি যাবেন, কিন্তু বেশি দিন থাকবেন না। আপনি কতদিন থাকবেন সেটাও আবার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি বলে দিলাম 2 সপ্তাহ, কিন্তু আপনি দেখা গেল 2 সপ্তাহ থেকে ফেরত এসেও আপনার সমস্যা হচ্ছে। আপনার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে আপনার যাওয়া উচিত হবে কিনা। এবং সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, যেটা মুফতি সাহেব বলেছেন, যে আমাদের এই অনুষ্ঠানের অ্যাডভাইস হচ্ছে জেনেরিক। আপনি একজন সলিসিটরের সাথে আপনার কেস, প্রিভিয়াস কেস কী কী ছিল, কিসের উপরে অ্যাজাইলাম করেছিলেন, এগুলো নিয়ে আলোচনা করে ওনার কাছ থেকে সরাসরি অ্যাডভাইস নেবেন। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম মিস্টার। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটা বলুন। ভাই, ব্রেক্সিট তো
শেষ হইলো, এখন আমাদের মতো লোকের কিছু কোনো বালা খবর আসেনি। আচ্ছা দর্শক, আপনার আপনার ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আমার বিহারি কেস ছিল। জি, বিহারি কেস। বিহারি কেস, জি। আচ্ছা আচ্ছা দর্শক, আপনি একটু হোল্ডে থাকেন, দেখি আমাদের অতিথি হয়তো আপনাকে কিছু প্রশ্ন করবে। আপনি কি জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি? আপনি কি বিহারি হিসাবে আপনি অ্যাজাইলাম বা প্রোটেকশন কেস করেছেন? জি করেছি। একবার আমার সাইনে আটকাইছিল, পরে সাইলেম মাইরা বার হইছি, পরে ইন্টারভিউ নেওয়ার পরে আমারে কোর্টে যাচ্ছে। আপনার কেস রিফিউজ করে আপিলের রাইট দেওয়া হয়েছিল? যে পরে সাইলেম, পরে কোর্টে গেছি, ফার্স্ট হিয়ারিং হয়েছিল। সেটার সিদ্ধান্ত কি হলো কোর্টে? সেটা রিফিউজ করতে, পরে সেকেন্ড ট্রাইব্যুনালে যাওয়ার লাগি ফর্ম দিছে, ওইটা ফিল আপ করে দিছি, তারা পাইয়া কইছে পাইছে, এখন জানাইবো। আচ্ছা, মানে আপনার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের যে আপিল হয়েছিল সেটা ডিসমিস করে দিয়েছে জাজ সাহেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এখন আবার আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন চাচ্ছেন বা চেয়েছেন? জি জি। এখন আপনি কি জানতে চাচ্ছেন আমার কাছ থেকে? এখন সেকেন্ড ওখানে যাওয়ার সুযোগ দিবনি বা কোনো বালা খবর? আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু জিজ্ঞেস করার নাই। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন করার জন্য। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি এই বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী। হ্যাঁ, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল কেন ডিসমিস করেছে সেটা না দেখে আসলে বলা মুশকিল আমাদের জন্য যে আপনি পারমিশন পাবেন কিনা। তবে এতটুকুই আপনাকে বলতে পারি, এবং সবার সেটা জানা থাকা উচিত, যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং ট্রাইব্যুনাল বা ফ্যাক্ট ফাইন্ডিং কোর্ট। যখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল কোনো অ্যাপিল ডিসমিস করে দেয়, তখন আপার ট্রাইব্যুনালে হিয়ারিংয়ের জন্য আপনি পারমিশন পাবেন তখনই যদি আপনি আপনার যে গ্রাউন্ডস, আপনি যেই আপনার বক্তব্য যেটা আপনি বা আপনার সলিসিটার দিবেন, যেটাকে আমরা গ্রাউন্ডস ফর সিকিং পারমিশন বলি, সেই গ্রাউন্ডসে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে দেয়ার ইজ এ এরর অফ ল ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ। অর্থাৎ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজের ডিসিশনে যদি কোনো আইনের ভুল থাকে, পয়েন্ট অফ ল মানে আইন প্রয়োগে যদি কোনো ভুল থাকে, অথবা আইনের ইন্টারপ্রিটেশন তিনি যদি ভুলভাবে দেন, আইনের ব্যাখ্যা বা আপনার কেসের সাথে ওই আইনের প্রয়োগ যদি ওনার ভুল হয়ে থাকে, তাহলেই একমাত্র আপনি উপরের কোর্টে পারমিশন পাবেন। যদি সেরকম কোনো ভুল না থাকে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজের, তাহলে আপনার পারমিশন পাওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জি সাজেদ বার্মিংহাম থেকে বলতেছি। জি দর্শক, আপনার নাম বলতে হবে না, আপনি আপনার ফ্যাক্টটা বলুন, প্রশ্নটা বলুন। আচ্ছা, আমি রিসেন্টলি অ্যাপ্লাই করেছিলাম স্পাউস ভিসার জন্য। জি। তো ওইখানে আমাদের রিফিউজ করছে, গ্রাউন্ড হচ্ছে টুইক। গ্রাউন্ড হলো টুইক। আচ্ছা, টুইকে করে গ্রাউন্ড করছে। আর আমার ইনকাম ছিল মোর দেন 18,600। বা ওইখানে আমার কাজের চেঞ্জ হয়েছিল, টুপির মাধ্যমে কোম্পানি চেঞ্জ হয়েছিল। তো তারা করছে কি আগের কোম্পানি এগুলা কোনো কিছু কাউন্ট করে নাই। আচ্ছা, আমার এখন প্রবলেম হচ্ছে, আমি যেটা আগে কাজ যেখানে করতাম, জি, কাজে কিছু প্রবলেম হয়েছে। কাজে তারা অন্য গ্রাউন্ডে নিয়ে আমাকে কাজ থেকে বাইর করে দিছে, ওই গ্রাউন্ডে ইউজ করে নাই, অন্য গ্রাউন্ডে নিয়ে তারা ডিসিপ্লিনারি হিয়ারিং বলে করে দিছে, কাজ দিয়ে বাইর করে দিছে। এখন এ অবস্থায় আমার কাজ নাই। আমি কি যদি হাউজিং বেনিফিট অ্যাপ্লাই করি বা অন্যান্য বেনিফিট যদি অ্যাপ্লাই করি আমার ওয়াইফের নামে, এবং আমার তো এই মুহূর্তে কাজ নাই, পরবর্তীতে যখন আপিলে হিয়ারিং এ যাবে আমার এইগুলো কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা দর্শক, আপনি একটু হোল্ডে থাকুন, আমি দেখি আমাদের অতিথি আপনাকে কি প্রশ্ন করবে। আচ্ছা, আপনার প্রতি আমার প্রশ্ন ভাই, যে আপনার রিফিউজালে, আপনার যে হোম অফিসের রিফিউজাল, সেখানে টোয়েকের ইস্যু ছাড়া ইনকামের ব্যাপারেও কি ওদের কোনো কনসার্ন ছিল যে আপনি ইনকাম 18,600 পাউন্ড স্যাটিসফাই করতে পারেন না? এই ধরনের অভিযোগ ছিল ওদের? জি, একটা অভিযোগ ছিল ওদের, বাট ওরা আবার বলতেছে যদি আমরা আপনি একটা জিনিস বলেছেন যে আপনি 18,600 পাউন্ড ইনকাম আপনার ছিল, অর্থাৎ আপনার কি কাজের রাইট ছিল নাকি আপনার ওয়াইফের ইনকাম ছিল সেটা অ্যাপ্লিকেশনের সময়? আমার কাজের রাইট ছিল, আমার স্পাউস ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, তাহলে এখন আপনার কাজের রাইট নাই কেন বলছেন? আমার কাজের রাইট স্টিল আছে, মানে যেহেতু আপিল রাইট আছে, বাট প্রবলেম হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করতাম তারা ওই কোম্পানি থেকে তারা অন্য গ্রাউন্ডে যায় আমাকে কাজ থেকে ডিসমিস করে দিয়েছে। আচ্ছা, আপনার চাকরি থেকে আপনি ডিসমিসড হয়ে গেছেন, এই জন্য বর্তমানে আপনার কোনো চাকরি নেই?
জি সেটাই। আচ্ছা, কিন্তু অ্যাপ্লিকেশনের সময় আপনার 18,600 পাউন্ড ইনকাম ছিল বছরে ওই হিসাবে? জি ছিল। কিন্তু আপনি যে ওই সময় অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় কি আপনার লাস্ট 6 মান্থস একই এমপ্লয়ারের সঙ্গে আপনি কাজ করতেন, ওভাবে দেখিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন? জি আমি করেছিলাম, আমার ইনকাম ছিল অ্যাকচুয়ালি মোর দেন 24,000। তাহলে হোম অফিসের কি কোনো হোম অফিসের রিফিউজালে কি কোনো রিজন আছে যে আপনার ইনকাম রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড হয়নি, এই ধরনের কোনো রিজন? রিজন দিচ্ছে এইটাই যে আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি আন্ডার টুপির মাধ্যমে চেঞ্জ হয়েছিল। আচ্ছা, টুপির মাধ্যমে চেঞ্জ হয়েছে, তো তারা বলতেছে যে আপনি নতুন কোম্পানির কাছ থেকে আরেকটা লেটার দেওয়ার কথা ছিল, ওই লেটারটা দেয় নাই। বুঝতে পেরেছি আমি। তো তারা বলতেছে যদি তারা টুইকের ব্যাপারে হেঁটে হইতো তাইলে আমার কাছে ফার্দার ডকুমেন্ট চাইতো। আচ্ছা, জি বুঝতে পেরেছি আমি। এখন আপনি আপনার অ্যাপিলে আছেন তাই তো? জি অ্যাপিলে আছে, বাট আমার পে স্লিপ ওগুলো শো করা ছিল এবং আমি আমার লাস্ট ইয়ারের P60ও দিছিলাম। আচ্ছা, আপনার অ্যাপিলের হিয়ারিং এর এখনো ডেট পড়েনি নাকি? জি না, এখনো পড়ে নাই। আচ্ছা, আর আপনি যেই কোম্পানির সাথে ছিলেন সর্বশেষ সেই কোম্পানির সাথেও আপনার চাকরি এখন আর নেই আপনি বলতে চাচ্ছেন? জি সেটাই। আচ্ছা, খুবই আনফরচুনেট। আর আপনার কাছে আপনি আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন যে আপনার ওয়াইফ যদি এখন কোনো ধরনের বেনিফিট ক্লেম করে তাহলে আপনার অ্যাপিল কোনো সমস্যা হবে কিনা নাকি? জি সেটাই। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনাদের কি কোনো বাচ্চা আছে? জি একটা বাচ্চা আছে। আচ্ছা, আপনার ওয়াইফের ইমিগ্রেশন স্ট্যাটাস কি? তিনি কি ব্রিটিশ নাকি ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে ওনার? উনি ব্রিটিশ। উনি ব্রিটিশ, তাহলে বাচ্চাটাও ব্রিটিশ সিটিজেন অবভিয়াসলি। জি বাচ্চা। জি ধন্যবাদ। আমি উত্তর দেব। দর্শক ফোন করার জন্য আমরা এই বিষয়ে আলোচনা করব। জি মিস্টার চৌধুরী। হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন, আসলে আলোচনার দাবি রাখে। এখানে ভাই আপনাকে দুটো গ্রাউন্ডে রিফিউজ করা হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। একটা হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্ট, কারণ যখন কোনো মানুষ এমন কোনো 6 মাসের পে স্লিপ দেখান যেখানে দেখা যাচ্ছে যে ওই 6 মাসের মধ্যে কয়েক মাস আপনি একটা কোম্পানির সাথে ছিলেন, যেই কোম্পানির মালিক চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কোম্পানি এন্টিটি ঠিক আছে আর অন্য কোনো মালিক পক্ষ এসে সেটাকে টেক ওভার করেছে, এর জন্য আপনাকে ওই ক্যাটাগরিতে হোম অফিস কিন্তু বিচার করেছে যে আপনার 18,600 পাউন্ড স্যাটিসফাইড হয় কিনা। এবং সেই ক্ষেত্রে আপনার 6 মাসের পে স্লিপই তারা বিবেচনায় নেবেন, এতে কোনো সমস্যা নেই, কারণ কোম্পানি ওটাই আছে, মালিক চেঞ্জ হয়ে গেছে, মালিক টেক ওভার করেছে নতুন মালিক। কিন্তু নতুন মালিকরা টেক ওভার করার পরে তাদের কাছ থেকে একটা চিঠি নিতে হয়, সেই চিঠিটা আপনি দেননি। আনফর্চুনেটলি এখন আপনি আবার আপিলে হয়তো তাদের কাছ থেকে চিঠি দিতে পারতেন এবং আপনার আপিলে কাজে আসতো, কিন্তু আপনি দিতে পারবেন না কারণ আপনার ওই এমপ্লয়ারের সাথে আপনার কাজও আর এখন নেই। আপনার কনসার্ন হচ্ছে যে এখন আপনার আপিলে কি হবে বা আপনার ওয়াইফের কোনো বেনিফিট নিলে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, এখানে দুটো বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনার টোয়েকের বিষয় আছে। তো টোয়েকের বিষয় এখন তো খুবই কমন হয়ে গেছে এবং আপনারা সবাই জানেন যে টোয়েকের বিষয়ে SM কাদির কেসেও বলা হয়েছে যে ডিটারমিনেশনে যে প্রত্যেকটা কেস ওই কেসের ফ্যাক্ট সেন্সিটিভিটি অনুযায়ী বিবেচনা করতে হবে, যে আপনার কেসে কোর্ট দেখবে যে আপনি কোনো ধরনের কোনো ডিসেপশন করেছেন কিনা। ওই গণহারে অমক কলেজের সমস্ত পরীক্ষাই বাতিল, এই ধরনের কথা এখন আর কোর্ট এখন আর মেনে নেয় না হোম অফিস বললে, কারণ SM কাদির কেসে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা কেসকে আলাদাভাবে দেখতে হবে। কাজে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার টোয়েক পরীক্ষা নিজে দিয়েছেন এবং আপনার টোয়েক পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন আপনি করেননি, সেটা হচ্ছে টোয়েকের বিষয়। ইনকামের বিষয়ে আনফর্চুনেটলি আপনি আসলে এখন একটু বিপদে আছেন, কারণ আপনি ওই চিঠিটা এখন নিতে পারছেন না হয়তো, কারণ আপনার এমপ্লয়ের সাথে আপনার এখন আর কাজ নেই। তবে তারপরেও আপনি চেষ্টা করে দেখেন যে আপনার ওই এমপ্লয়ের কাছ থেকে একটা চিঠি নিতে পারেন কিনা যে আপনি ওই সময় তাদের সঙ্গে কাজ করতেন, এই মর্মে কোনো চিঠি নিতে পারেন কিনা। তবে আপনি যা ডেসক্রিপশন দিয়েছেন তাতে মনে হচ্ছে যে সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ তারা আপনাকে ডিসমিস করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার আপিলে আপনার সলিসিটার বা ব্যারিস্টার খুব বেশি ফোকাস করতে হবে আপনার ফ্যামিলি লাইফের উপরে, হিউম্যান রাইটসের উপরে। অর্থাৎ আপনার ওয়াইফ একজন ব্রিটিশ সিটিজেন এবং আপনার যে বাচ্চাটা সেটাও ব্রিটিশ সিটিজেন। কাজে আপনি অ্যাজ এ স্পাউস অ্যান্ড অ্যাজ এ ফাদার অফ এ ব্রিটিশ সিটিজেন আপনার কিন্তু হিউম্যান রাইটস অনেক স্ট্রং। এবং সেক্ষেত্রে আমি প্রতি অনুষ্ঠানেই প্রায় এটা উল্লেখ করে থাকি যে সানাডে বা রুইজ জামরানো কেস, এই কেসগুলো আপনার ফেভারে যাবে। এবং মোরওভার আপনার যে সেকশন 117B যেটা নতুন ইনকর্পোরেট করা হয়েছে ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2002-তে, সেটাও আপনার ফেভারে যাবে। অর্থাৎ আপনার যেহেতু একটা কোয়ালিফাইং চাইল্ড আছে, অর্থাৎ একটা ব্রিটিশ চাইল্ড আছে আপনার, যার বাবা আপনি। কাজে আপনার অ্যাপিলে আমার মনে হয় আপনার খুব স্ট্রংলি এবং খুব সুন্দরভাবে আপনার রিপ্রেজেন্ট করা উচিত। আপনার খুব ভালোভাবে এই অ্যাপিলটা যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে ইনশাল্লাহ আপনার আপিল আপনি উইন করতে পারবেন। কারণ আপনার যদি আপিল অ্যালাউড না হয়, সেটা ইমিগ্রেশন রুলসে হোক, ইমিগ্রেশন রুলসে হয়তো করবে না জাজ সাহেব,
যদি আপনি চিঠি না দিতে পারেন এমপ্লয়ার থেকে। কিন্তু হিউম্যান রাইটসও যদি আপনার আপিলটা অ্যালাউ না করা হয়, তাহলে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে এখন আবার আপনি 18,600 পাউন্ড স্যাটিসফাই করতে পারছেন না। সেই ক্ষেত্রে তখন আপনাকে তারপরেও আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা 10 ইয়ার্সের রুটে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারছেন না এই অর্থে। তবে আমি আপনাকে বলবো, রেকমেন্ড করব যে যেহেতু আপনার কাজের রাইট এখনও আছে, যদিও আপনার চাকরি চলে গেছে, কিন্তু চাকরি চলে যাওয়াটাই তো শেষ কথা নয়। আপনি এই আপিল চলাকালীন অবস্থায় আপনি খুব সিরিয়াসলি চেষ্টা করুন আরেকটা জব অবটেইন করার জন্য, যাতে সেই জব থেকে আপনার 18,600 পাউন্ড ইনকাম হয়, এবং জাস্ট ইন কেস যদি আপনার আপিল সাকসেসফুল না হয়, তাহলে যাতে ফ্রেশ অ্যাপ্লিকেশনে আপনি 18,600 পাউন্ড ইনকাম রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারেন। কারণ 6 মাসের অনেক বেশি সময়ই আপনার আপিলে চলে যাবে। মিনওয়াইল আপনি আপনার ইনকাম রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে ফেলতে পারলেন। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমার কোশ্চেন হলো যে আমি ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে হিউম্যান রাইটস এ আর্টিকেল 8 এর সেকশন 6 এ আমাকে জাজ আমার হিয়ারিং গ্যারান্টেড করছে, কিন্তু হোম অফিস আপনার 12 দিনের মাথায় ওরা আপনার ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করছে। এখন পর্যন্ত 2 মাস হয়ে গেল, কোনো থেকে কিংবা ট্রাইব্যুনাল থেকে কোনো রেসপন্স কিছুই পাইনি কিনা। তো আমার 2টা ব্রিটিশ বাচ্চা আছে, আমার ছেলে স্কুলে যায়, আমার মেয়ে আছে তার, এবং সিটিজেন আমার ওয়াইফ। আমি 3 মাস অবৈধ ছিলাম, আমার টয়িক ছিল, কিন্তু এগুলো কিছুই আপনার হিয়ারিং আপনার হোম অফিসের সলিসিটার কোনো ভয়েস করে নাই। তো আপনি এখন জানতে যাচ্ছেন আপনার অ্যাকচুয়ালি সময় কত লাগবে, এরকম কিছু আপনি কি জানতে যাচ্ছেন? জি, এবং এটা কি হবে আর কি রেজাল্টটা মানে। আচ্ছা দর্শক, আপনি একটু হোল্ডে থাকেন, দেখি আমাদের যাই হোক দর্শক, আমরা আসলে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমরা এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনার ফোন করার জন্য। ধন্যবাদ। আসলে আপিল অ্যালাউড বা আপিল ডিসমিস করার পরে আপার ট্রাইব্যুনালে পারমিশন পাওয়া যাবে কি যাবে না, বা সেখানে গেলে কি হতে পারে, সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট আসলে। কারণ আপনার আপিলটা কিসের উপরে অ্যালাউড করা হয়েছে আপনি বলেছেন, হিউম্যান রাইটসের উপরে অ্যালাউ করা হয়েছে, কিন্তু এটাও ঠিক যে আবার একটা টোয়েকের ইস্যু আছে। কিন্তু জাজ সাহেব সব কিছুকেই বিবেচনায় নিয়ে মোটের উপরে হিউম্যান রাইটসের উপরে, যেহেতু আপনার 2টো বাচ্চা আছে ব্রিটিশ সিটিজেন, আপনার আপিলটাকে অ্যালাউ করে দিয়েছেন তিনি হিউম্যান রাইটসের উপরে। এখন হোম অফিসের রাইট আছে, যে পক্ষ হারে, অর্থাৎ আপনি যদি আপিল ডিসমিস হতো, আপনি যেমন আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন চাইতে পারতেন, ঠিক তেমনি আপনি উইন করেছেন, হোম অফিস হেরে গিয়েছে, হোম অফিসের রাইট আছে আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন চাওয়ার। এখন পারমিশন পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করছে ওই যে আমি আগের কলারের উত্তরের প্রেক্ষিতে যেটা বলছিলাম, যে হোম অফিস যদি প্রমাণ করতে সক্ষম হয় যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ যিনি আপিলটা অ্যালাউ করেছেন আপনার, তিনি আপিল অ্যালাউ করতে পারেন না, তিনি এরর অফ ল করেছেন, তিনি আইন প্রয়োগে ভুল করেছেন, তাহলে হয়তো তিনি হোম অফিস হয়তো পারমিশন পাবে। আর টোয়েকের ব্যাপারে এখন আপনার বিরুদ্ধে তারা কোনো প্রমাণ আনতে পারেনি, স্পেসিফিক এভিডেন্স আনতে পারেনি, এবং সেই কারণে জাজ সাহেব সেটাকে আমলে নিয়ে আপনাকে সেই বিষয়ে কোনো আপনার এগেনস্টে কোনো ডিসিশনও দেননি। কাজে আমি মনে করি না তারা আপার ট্রাইব্যুনালে গিয়ে সেটা নিয়ে খুব একটা সুবিধা করতে পারবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এরকম কেসে হোম অফিস পলিসিগতভাবে আমরা দেখছি ইদানিং যে যখনই কোনো টোয়েকের ব্যাপার থাকে এবং কোনো আপিল যদি অ্যালাউ করা হয়, আমার কাছে মনে হচ্ছে এটা একটা পলিসিগত ব্যাপার যে হোম অফিস উপরে কোর্টে যাওয়ার জন্য পারমিশন চাইবেই। টোয়েকের কেস হলেই তারা কেস হেরে গেলে উপরে কোর্টে যাওয়ার জন্য পারমিশন চায়। পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে তাদের আর্গুমেন্টের উপরে এবং ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ কোনো এরর অফ ল করেছেন কিনা সেটার উপরে। তবে আমি মোটের উপরে আপনি নিশ্চয়ই একটা আশ্বস্ত হতে চান, এই কারণে ফোন করেছেন। বলা সম্ভব না কেসের মেরিট কি, যতটুকু বললাম এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব না। তবে আপনার 2টো ব্রিটিশ চিলড্রেন আছে এবং আপনার আপিল অ্যালাউ করা হয়েছে হিউম্যান রাইটসের উপরে। আমার মনে হয় আপনার খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই। তবে যদি হোম অফিস পারমিশন পেয়ে যায় আপার ট্রাইব্যুনালে হিয়ারিং করার, সেখানেও আপনি কিন্তু খুব স্ট্রংলি আপনার সলিসিটার মাধ্যমে, ব্যারিস্টারের মাধ্যমে আপনার কেসটা রিপ্রেজেন্ট করবেন। কারণ আমরা এরকমও দেখেছি যে হিউম্যান রাইটসের উপরে আপিল গ্রান্ট করার পরে, অ্যালাউ করার পরে আপার ট্রাইব্যুনালে গিয়ে অনেক সময় কিন্তু সে আপিলটা আবার ডিসমিস হয়ে আসে। কাজে আপনি সেটাকে কিন্তু হালকাভাবে নেবেন না। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার প্রশ্ন আছে। আমি ব্রিটিশ, আমার একটা ব্রিটিশ চাইল্ড আছে। আমার হাজবেন্ড ওভারস্টে আসলা, বাট আমরা এফআরএল এফপি কেস মারছি, যেটা 5 মাস চলে।
সরি দর্শক, আমরা আপনার ফ্যাক্টগুলো আসলে ঠিক দর্শক হ্যালো ক্লেম করতে পারবো। হ্যালো আমি ক্লেম করছি। হ্যালো এটা হাজবেন্ডের ডিটেইলস দেওয়া লাগে। দর্শক আমরা আপনার কথা আসলে বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি আপনি ব্রিটিশ, আপনার বাচ্চা ব্রিটিশ, আপনার হাজবেন্ড উনি হয়তো 3 মাসের জন্য ওভারস্টে ছিল। তারপরে কি হয়েছে? না, আমার হাজবেন্ড এফআরএল এফপি কেস দিছি। আচ্ছা, এফএলআর এফপি। হ্যাঁ, এফপি 4 মাস চলে, 4 মাস হইছে, 5 মাস চলে ওকে কেসে। আর আমার সলিসিটরে কইছেন আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে। ওকে, আর আমি এটা ক্লেম করছি, এটা তো আমার হাজবেন্ডের ডিটেইলস দেওয়া লাগে, আমি দিছি। বাট আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট জানাইছি যে আমার হাজবেন্ডের তো তাই কোনো বেনিফিট পাই না। তারা আজকে আমার একটা লেটার দিছে ট্যাক্স ক্রেডিট অফিস থেকে যে আমার পাসপোর্ট বা আমার হাজবেন্ডের সকল ডিটেইলস ডকুমেন্টস দিতাম, যদি আমার কাছে না থাকে হোম অফিসও থাকে, তাইলে আমি ওইটা হোম অফিস রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য। আমি এখন এটা দিলে আমার হাজবেন্ডের কোনো প্রবলেম হইব? আচ্ছা দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। যদি এটা অনেকটা বেনিফিট রিলেটেড, আমরা আসলে দর্শক ইমিগ্রেশন বিষয়ে আলোচনাটা করব আজকে আপনার প্রশ্ন পেয়ে। ধন্যবাদ দর্শক আপনার ফোন করার জন্য। এটার ইমিগ্রেশনের যেই দিকটা উনি কনসার্ন রেজ করেছেন যে ওনার হাজবেন্ডের অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং, আপনার হাজবেন্ডের অ্যাপ্লিকেশনে কোনো এফেক্ট করবে কিনা আপনার যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আপনি নিচ্ছেন, এবং সেখানে এইচএমআরসি আপনার কাছ থেকে আপনার হাজবেন্ডের ডিটেলস চেয়েছে। দেখুন, যে কোনো পাবলিক রিকোর্স বা বেনিফিট নেওয়ার সময় ফর্মে কিন্তু সব সময় দুটা কলাম থাকে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইউর পার্টনার। সেখানে আপনার ডিটেলস দিতে হয়, আপনার পার্টনার আপনার হাজব্যান্ডের ডিটেলস দিতে হয়। কিন্তু তার মানে এই না যে আপনার হাজব্যান্ড সেটা ক্লেম করছেন, আপনি অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আপনি এটা ক্লেম করছেন। আর হাউস হোল্ড সিনারিওটা বোঝার জন্য এইচএমআরসি বা ডিডাব্লিউপি তাদের অ্যাপ্লিকেশন ফর্মে আপনার পার্টনারের ডিটেলস নেন, এবং এইচএমআরসি যে আপনার কাছ থেকে এখন আপনার পার্টনার আপনার হাজব্যান্ডের ডিটেলস চেয়েছেন, এটা দিলে আমি মনে করি আপনার হাজব্যান্ডের ইমিগ্রেশনে ক্ষতি হবে না, টু দ্য এক্সটেন্ট যে কেন আপনি বেনিফিট নিচ্ছেন সেই কারণে আপনার হাজব্যান্ডও এটা বেনিফিট ক্লেম করছে, এটা ধরে নেওয়া হবে না। ধরে নেওয়া হবে আপনিই বেনিফিট ক্লেম করছেন, আপনার হাজব্যান্ড যে বেনিফিট ক্লেম করছেন না এটা হোম অফিস জানে, কিন্তু আপনার হাজব্যান্ডের ডিটেলস দিতে হবে এইচএমআরসিকে। কিন্তু ইমিগ্রেশন যে জিনিসটা দেখতে চাইবে, হোম অফিস যেটা দেখতে চাইবে, যেহেতু এফএলআর এফপি অ্যাপ্লিকেশন, যেহেতু এখানে 18,600 পাউন্ডের রিকোয়ারমেন্ট নেই, কিন্তু তার মানে এই না যে কোনো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট নেই। যখন এফএলআর এফপিতে কেউ অ্যাপ্লিকেশন করে তার মানেই হচ্ছে যে সে 18,600 পাউন্ড স্যাটিসফাই করতে পারছে না, আর নাহলে তো এফএলআর এম অ্যাপ্লিকেশন করতেন আপনার হাজব্যান্ড। কিন্তু ওই এফএলআর এফপি অ্যাপ্লিকেশন ডিসাইড করার সময় হোম অফিসকে দেখতে হবে যে আপনার হাজব্যান্ডকে ভিসা দিলে সেটা কি ট্যাক্স পেয়ারদের উপরে বার্ডেন ক্রিয়েট করবে কিনা হোম অফিস। কারণ এটা কিন্তু আইন করা হয়েছে গত 2 বছর আগে যে কোনো হিউম্যান রাইটস ক্লেম, যেটা এফএলআর এফপি, এটা কিন্তু একটা হিউম্যান রাইটস ক্লেম, সেটা বিবেচনা করার সময় দেখা হবে যে এই অ্যাপ্লিক্যান্ট ট্যাক্স পেয়ারদের উপরে বার্ডেন ক্রিয়েট করছে কিনা। এবং বার্ডেন ক্রিয়েট করার ক্ষেত্রে দুটো উদাহরণ খুব ক্যাটাগরিক্যালি ওই আইনে বলা হয়েছে। এক হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটুকু তার প্রফিসিয়েন্সি আছে, অর্থাৎ তিনি যদি এমন হন যে তাকে ভিসা দিলে প্রতি ক্ষেত্রে তার ইন্টারপ্রেটার লাগবে, তাহলে এটা একটা ট্যাক্স পেয়ারের উপর বার্ডেন। এবং তিনি যদি ফাইন্যান্সিয়ালি আপনারা যদি স্টেবল না হন বা আপনারা যদি সাস্টেইনেবল পজিশনে না থাকেন, যে আপনারা কোনো বেনিফিট ছাড়া আপনারা চলতে পারছেন, এরকম অবস্থা হলে ভালো। আর যদি কোনো বেনিফিট ছাড়া আপনারা চলতে পারবেন না, এরকম অবস্থা হলে কিন্তু নেগেটিভ ইনফারেন্স বা নেগেটিভ একটা ডিসিশন নিয়ে ফেলতে পারে হোম অফিস। কাজেই আমরা রেকমেন্ড করি যে এফএলআর এফপি অ্যাপ্লিকেশনে 18,600 পাউন্ড রিকোয়ারমেন্ট না থাকলেও কোনো ধরনের বেনিফিটের উপরে হেভিলি ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। এতে করে ওই যে ট্যাক্স পেয়ারের উপর বার্ডেন, এই অজুহাতে কিন্তু আপনার হাজব্যান্ডকে রিফিউজ করে দিতে পারে। তবে আপনার যদি একান্ত নিতেই হয় যে আপনার না নিয়ে কোনো উপায় নেই, তাহলে তো আপনাকে নিতেই হবে, সেটা আপনার ব্যক্তিগত চাহিদা, আপনাকে সেটা আপনার বুঝতে হবে আপনার নিজের চাহিদাটা। সেক্ষেত্রে আমি আপনাকে এটাই বলবো যে আপনার অ্যাপ্লিকেশন যেটা আপনার হাজব্যান্ডের যে অ্যাপ্লিকেশনটা আছে, সেখানে যদি হোম অফিস বিবেচনায় নেয় যে আপনি ব্রিটিশ, আপনার বাচ্চা ব্রিটিশ, এবং মোটের উপরে যদি হিউম্যান রাইটসটাকে গ্রাউন্ডটাকে বিবেচনায় নিয়ে তারা যদি গ্রান্ট করে তাহলে করবে, আদারওয়াইজ যদি রিফিউজ করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তখন কোর্টে হয়তো চ্যালেঞ্জ করতে হবে তাদের ডিসিশনটাকে। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক। আচ্ছা ভাই, আমার দুইটা কোশ্চেন। জি বলেন। আমি স্টুডেন্ট আসলাম, স্টুডেন্ট থেকে স্পাউসও আমি অ্যাপ্লাই করছিলাম, জি, ওই এফএলআর এমও।
জি আমাদের তারা ওভারস্টে হইয়া আর ওই সময় আমি আমার দেরি হয়ে গেছে। জি কি হয়েছিল আপনার? হইয়া তারা রিভিউ হইয়া আমরা আপিল রাইট দিতে। জি দর্শক রিফিউজ করে দিয়েছে আপিল রাইট। তারপর আপনি আপিল, হ্যাঁ আপনি আপিল রাইট দিয়েছে, তারপর কি হয়েছে? এখন আমি আপিল, হ্যালো আমার ফাইল দিবার লাগি, আমার ফাইল দিলা না, এটা কোনো মুজবে দই করি। আচ্ছা দর্শক আমি আপনার কথাটা বুঝতে পারছি না, আপনি একটু আবার বলুন প্লিজ। ও এটা হয়েছিল কি আমার ফাইল ফাটাইবার লাগি তারা তাই তে আমার লয়ারে কইরা কইন এটা হিয়ারিং এর কতদিন আগে দিলে বেটা হইব তাইনে বতরি ফাইল ফাটাইছেন নাকি, তো এটা ঠিক আমি বুঝছি না কি। আচ্ছা দর্শক আমরা যদিও আপনার প্রশ্ন ঠিক মতো আমরা বুঝতে পারিনি, তারপর আমরা ফ্যাক্ট বোঝার চেষ্টা করেছি। আমরা ফোন করার জন্য ধন্যবাদ। আমরা দেখি আমাদের অতিথি এই বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী, আমি আশা করি আপনি আমার মনে হয় বোন যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে তার আপিলের রাইট আছে। আপনি জানেন যে আপিলের আগে যখন ডেট ফিক্স করা হয়, ডেট যখন দেওয়া হয়, নোটিস অফ হিয়ারিং দেওয়া হয় কোর্ট থেকে, তখন কোর্ট থেকে ডাইরেকশন দেওয়া হয় যে অ্যাপিলেন্টস এবং রেসপন্ডেন্ট উভয় তাদের বান্ডেল সাবমিট করবে হিয়ারিংয়ের আগে। তো বোন ওইটাই কনসার্ন রেজ করলেন যে ওনার বান্ডেল এখনও সাবমিট করা হয়নি এবং ওনার সলিসিটার বলেছেন সাবমিট করবেন। তো এখনও যে সাবমিট করা হয়নি এতে কোনো সমস্যা আছে কিনা। বোন আপনার ওই যে নোটিস অফ হিয়ারিং যেই চিঠিটা কোর্ট থেকে এসছে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অমক দিন অমক তারিখে এতটার সময় ওই কোর্টে হিয়ারিং, সেই চিঠিতে আপনি নিচের দিকে দেখবেন ওখানে লেখা থাকে যে রেসপন্ডেন্টকে বলা হয় 5 ওয়ার্কিং ডেজ বিফোর দ্য ডেট অফ হিয়ারিং তাদের বান্ডেল সাবমিট করার জন্য। রেসপন্ডেন্ট হচ্ছে হোম অফিস, আর অ্যাপিলেন্ট মানে আপনাকে বলা হয় যে অ্যাজ সুন অ্যাজ অ্যাভেলেবল। কাজে আপনার সলিসিটার বেস্ট জানেন আপনার সিচুয়েশন এবং আপনার সলিসিটারের নিশ্চয়ই প্ল্যান আছে এবং তিনি নিশ্চয়ই যথাসময়ে তিনি সাবমিট করবেন বান্ডেলটা। আপনি ওনার সাথে যোগাযোগ রাখবেন সবসময়। আপনার উইটনেস স্টেটমেন্ট তিনি প্রিপেয়ার করবেন। আপনার উইটনেস স্টেটমেন্ট হচ্ছে আপনার বক্তব্য, আপনি কি বলতে চান, এবং অন্যান্য যে সাপোর্টিং এভিডেন্স সেগুলো দিয়ে আপনার কেস বান্ডেল তৈরি করা হবে এবং কোর্টে যথাসময়ে সাবমিট করা হবে। তবে এতটুকু মনে রাখবেন যে অবশ্যই আগের দিন সাবমিট করাটা গুড প্র্যাকটিস না, এটা অবশ্যই করা উচিত না। যখনই আমার সব ডকুমেন্ট আমার কাছে চলে এসছে তখনই ওটা রেডি করে কোর্টে দিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ মিস্টার চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটর ফার্মের সলিসিটর মিস্টার মাজিদুর চৌধুরী। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানগুলি ইউটিউবে আপলোড করে থাকি। আপনার ইউটিউবের সার্চ অপশনে যে লিগ্যাল প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে আমাদের অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। মিস্টার চৌধুরী, আমরা ব্রেকে থাকা অবস্থায় আসলে একটা কল নিয়েছিলাম, তো আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা রিকোয়েস্ট করবো আপনাকে, সেটা হলো অনুষ্ঠানটা প্রশ্নটা পুনরায় দর্শকদের সামনে উত্থাপন করে উত্তর দেওয়ার জন্য। জি, আমরা যখন ব্রেকে ছিলাম তখন একজন অফ এয়ারে একজন ভাই ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি 2006 সালে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, যে হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন, সেটা রিফিউজ করে আপিলে রাইট ছিল, আপিলে গিয়ে তিনি আপিলে হেরে গিয়েছেন। উপরের কোর্টেও তিনি গিয়েছিলেন, সেখানেও তিনি কোনো রেমেডি পাননি। এর মধ্যে তিনি একজন ব্রিটিশ সিটিজেন ভদ্রমহিলাকে বিয়ে করেছেন এবং তাদের বিয়েটা ইসলামিক বিয়ে ছিল, কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেননি। সেটার উপরে বেসিস করে তিনি 2014 সালে আবার একটা রিকনসিডারেশনের রিকোয়েস্ট করেছিলেন হোম অফিসের কাছে। এখনও পর্যন্ত হোম অফিস থেকে কোনো রিপ্লাই পাননি। ভাই, আশা করি আপনি অনুষ্ঠান দেখছেন যিনি প্রশ্ন করেছিলেন, এবং এরকম সিচুয়েশনে আরও অনেকেই আছেন। আমি তাদের সবার উদ্দেশ্যে এটাই বলবো যে রিকনসিডারেশনের কোনো উত্তর হোম অফিস দিতে বাধ্য না। রিকনসিডারেশনের আপনার অ্যাপ্লিকেশনটা বা আপনার অনুরোধটা যদি আন্ডার সেকশন 120 অফ ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যান্ড অ্যাজাইলাম অ্যাক্ট 2002 সেকশন 120-র উপরে আন্ডারে যদি আপনি এডিশনাল গ্রাউন্ডস হিসাবে যদি দিয়ে থাকেন, তাহলে সেটার একটা উত্তর হোম অফিস দিতে বাধ্য, এবং সেটা রিফিউজ করলে, আপনার সেই রিকোয়েস্টটাকে রিফিউজ করলে হয় আপিলের রাইট দিবে অথবা বলবে যে আপিলের রাইট দিলাম না, বা আউট কান্ট্রি আপিলের রাইট দিলাম। কিন্তু যদি কোনো 120 ছাড়া অন্য কোনোভাবে শুধু একটা সিম্পল যদি রিকোয়েস্ট করা হয় রিকনসিডার করার জন্য, তাহলে হোম অফিস সেটার উত্তর দিতে বাধ্য না। সেই কারণে আমি এরকম সিচুয়েশনে যারা আছেন, বিশেষ করে আপনি যিনি প্রশ্নটা করেছেন তাকে আমি বলবো যে আপনার যেহেতু ওয়াইফ একজন ব্রিটিশ সিটিজেন, আমরা জানতে পারিনি যে আপনার কোনো বাচ্চা আছে কিনা, বাচ্চা থাকলে বাচ্চাও নিশ্চয়ই ব্রিটিশ সিটিজেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনার করা উচিত। অ্যাপ্লিকেশন ফি দিয়ে নতুন একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে FLR FP অথবা FLR HRO
এই দুইটা ফর্মের যে কোনো একটা ফর্ম যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেরকম একটা ফর্মে আপনি অ্যাপ্লিকেশনটা করা উচিত, এবং সেই অ্যাপ্লিকেশনের উপরে বেসিস করে যদি হোম অফিস কোনো ডিসিশন নিয়ে থাকে সেটাতে যদি আপনি স্যাটিসফাইড না হন, যদি আপনাকে গ্রান্ট না করে ভিসা, তখন সেটাকে আপনি কোর্টে নিয়ে যাবেন, হয় আপিলের মাধ্যমে অথবা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটা বলুন। জি, আমার আসলে 10 ইয়ার্সের জন্য 10 ইয়ার্স যে আইএলআর রুট সেটার জন্য এলিজিবল হব সেপ্টেম্বর 26। জি, তো আমি যতটুকু জানি যে 28 ডেজ আগে অ্যাপ্লাই করা যায়। আমার এরপরও ভিসা থাকবে, আরো 2 বছর পর্যন্ত ভিসা থাকবে। আমি এখন কারেন্ট স্টুডেন্ট স্ট্যাটাসে আছি আর কি, টাইফর স্টুডেন্ট। তো আমি জানতে চাচ্ছি যে আমি যদি 28 ডেজ এর মধ্যে অ্যাপ্লাই করি ওই পিরিয়ডটাতে, এবং আমি সেম ডে অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছি, এটাতে কি কোনো এফেক্ট করবে কিনা? মানে অনেকে সাজেস্ট করে না যাওয়ার জন্য ওই সময়টাতে, একদম 10 ইয়ার্স পূরণ করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে কোশ্চেন আমার। আচ্ছা দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আমাদের অতিথি এই বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী। জি, ওনার প্রশ্নের কনসার্নিং এরিয়াটা আমি বুঝতে পেরেছি। সম্ভবত এখানে একটা বিষয় হয়, অনেকে ভাবে যে আমার ভিসা যেহেতু আরও সময় আছে, এই অবস্থায় যদি আমি সেম ডে সার্ভিসে যাই আর যদি কোনো কারণে রিফিউজ করে তাহলে তো আমাকে আপিলের রাইট দিবে না। কারণ একটা সময় কিন্তু ছিল যখন ভিসা থাকা অবস্থায় কোনো অ্যাপ্লিকেশন করে ভিসা থাকা অবস্থাতেই রিফিউজ করলে আপিলের রাইট দেওয়া হতো না। কিন্তু আপিলের রাইটের যে নিয়ম খুব ঢালাওভাবে পরিবর্তন করা হয়েছে কিন্তু 2015 সাল থেকে, এবং তখন থেকে নিয়ম হচ্ছে যে যেই সব ডিসিশন অ্যাপিলেবল ডিসিশন, মানে যেই অ্যাপ্লিকেশন রিফিউজ করে আপিলের রাইট দেওয়া হয়, ইন কান্ট্রি আপিলের রাইট, সেটা কিন্তু আপনার যদি ভিসা থাকেও তারপরেও আপনাকে ইন কান্ট্রি আপিলের রাইট দেওয়া হবে। অর্থাৎ আপনি যে আশঙ্কা করছেন যে আপনার ভিসা যথেষ্ট থেকে যাবে, আপনি সেম ডে সার্ভিসে গেলেন, কোনো কারণে যদি রিফিউজ করে তাহলে আপনার রিফিউজালও হলো 1875 পাউন্ড প্লাস 500 পাউন্ড এক্সট্রা দিলেন হোম অফিসে, 2375, এদিকে রিফিউজও হলো, এদিকে আপিলের রাইটও নেই। সেটা আপনার হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখন নতুন যে রেজিম অফ দ্য অ্যাপিল প্রসিজিয়ার, তাতে করে আপনার ভিসা থাকলেও ইনডেফিনিট লিভ টু রিমেন অন দ্য বেসিস অফ 10 ইয়ার্স লফুল রেসিডেন্স, সেটা যদি রিফিউজ করে মোস্ট অফ দ্য টাইম সেখানে আপিলের রাইট দেওয়া হয়, এবং আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনাকে আপিলের রাইট দেওয়া হবে। এটাই আমরা দেখে আসছি এই নতুন সিস্টেমে। কাজে সেটা কোনো নেই। তবে আপনার অ্যাপ্লিকেশন যাতে রিফিউজ না হয় সেই জন্য আপনি ভালোভাবে অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করে আপনি সাবমিট করবেন, এবং দেখবেন যে আপনার কোনো কনসার্নিং এরিয়া আছে কিনা। আপনার এই অ্যাপ্লিকেশনে 10 বছরের অ্যাপ্লিকেশন কিন্তু একদিকে সিম্পল, আবার কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে অনেক কঠিন হতে পারে। যেমন যদি অতীতে কোনো যদি ওভারস্টে থাকে মোর দেন 14 ডেজ, তাহলে সেটা একটা কনসার্ন থাকতে পারে। অনেকের আবার দেখা যায় যে আপনার টিয়ার 1 জেনারেলে ছিলেন, তাদের ট্যাক্সেশনের ব্যাপারে হয়তো কোনো ইনকনসিস্টেন্সি আছে। সো নানা ধরনের কনসার্নিং এরিয়া থাকতে পারে। আপনার অ্যাপ্লিকেশন সুন্দরভাবে যদি রিপ্রেজেন্ট করেন, রিফিউজ করার কোনো সম্ভাবনা নেই, আর রিফিউজ করলেও আপিলের রাইট পাবেন যদিও আপনার ভিসা থাকে। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটা বলুন। My question is, I want to make an application for a visa, for spouse visa. For spouse I visa. want to know, can I complete on behalf of husband on the visa for UK and complete the form and send all the paperwork for him to go in and as a walk-in appointment in Dhaka and pay extra and pay all the fees and biometric and submit the application in Dhaka himself? Is that the correct way to do this application? All right, viewers, just bear with me. Okay, we understand your question, so my guest, Mr. Iftikhar, Mr. Choudhury, will explain the matter. Okay. Thank you very much, sister, for your question. You asked a very intelligent question, whether because you have seen the form is now online form. So if you complete the form, you submit the form here, then whether your husband can submit all the papers and the printout of the application form in VFS in Dhaka or Sylhet, and whether there will be any problem that he did not complete the application form, you did it. As a matter of fact, because it is an online application, anybody can complete the application form. However, the declaration page, when you must have seen, or you may not have seen yet, you will see when you submit the application form, after you submit the application form, there will be another window opening saying that signature page. And on that page, you have to actually write your husband's full name.
although it says a signature page, but you can't sign in the computer. You have to print your husband's name, full name in there. And in the very beginning of the application, when you were registering your husband's application, the system asked you a question whether you are making the application for yourself or you are making the application on somebody's behalf. So you must answer that on somebody's behalf. And anybody, even with the solicitors, often fill in the form, complete the form online for our clients who are in Bangladesh or in any other country overseas. So it is not a problem if you complete the application form. Then when you submit, you print his name in the signature window, and then you submit, you do all the things, you do the immigration health surcharge payment. You actually don't have to pay the application fee here because he has to pay the application fee in Bangladesh in VFS. And then you can submit, you have to print out, because after you submit online, then it will give you option to print out the application form. You have to print out the application form and send all the documents along with the application form to your husband, and your husband will sign. When you print the application form, you will see, although in the signature window, it asks the signature, and I'm advising you to put your husband's name. But when you will get the printout of the application form, you will see the second page and the second last page asks for the signature of the applicant. So he has to sign eventually manually by pen on the paper, and he has to submit that application form along with all the required documents, photographs, and the application fee in VFS Dhaka, and there's no problem in that. But I strongly recommend you that you also include a covering letter from you or a statutory declaration which you have to make in front of a solicitor or any commissioner for oaths, where you have to explain your relationship, you have to explain how you satisfy the financial requirement and how you satisfy the accommodation requirement for your husband. থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক। ও ভাই, আমার একটা কোয়েশ্চন আছে। আমার টিভি সাউন্ড মিউট করা আছে, যে আমি রাইট ক্যান্ডে আপনার আনসার দিবা কি? জি বলেন। ও আমি আর কি এক মাস হইছে বিয়া করছি, আমি ম্যারেজ করছি। জি আমি স্টুডেন্ট ভিসা আসলাম 2010 আমি ওভারস্টে দিচ্ছি। জি আমি করতে পারবো না আমার আর আমার ওয়াইফের কি 18,600 টাকা লাগবে না? ও দুইটা কোয়েশ্চন আছে আমার। আচ্ছা দর্শক, আমি সম্পূর্ণ কোশ্চেনটা বুঝতে পারিনি মিস্টার চৌধুরী। আপনি ওভারস্টে কতদিনের লাগে ওভারস্টে করছেন এই দেশে? আমি ও যা করে ভাই, আমি এক বছর প্রায় এক বছর হয়ে গেছে আমার ওভারস্টে। আচ্ছা, আপনার ওভারস্টে হয়ে গেছে এক বছর প্রায়। আর আপনার ওয়াইফ ব্রিটিশ হইছেন না নি? তার ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে। আচ্ছা ঠিক। আপনারা কোনো আপনারা বিআর রেজিস্ট্রেশন করছেন নি? আমরা এমনি ইসলামিক ম্যারেজ করছি, বাট রেজিস্ট্রেশন এখনো করছি না। এক মাস হইছে কি আমরা। আচ্ছা, এক মাস হইছে আপনারা ইসলামিক ম্যারেজ যেটা হইছে না নি? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখি দোক, আমি তারপর অ্যাডভাইস দিব না। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন করার জন্য। আমরা এই বিষয়ে আলোচনা করব। জি মিস্টার চৌধুরী। এই ধরনের সিচুয়েশনে আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনার যেহেতু ওভারস্টে আছে মোর দেন 14 ডেজ, কারণ 24 নভেম্বর 2016 অর্থাৎ গত বছর 24 নভেম্বরের পরে যেটা 28 দিনের গ্রেস পিরিয়ড ছিল সেটাকে 14 দিন 14 ডেজ করা হয়েছে, এবং বলা হয়েছে কেউ যদি এই দেশে 14 ডেজ বা তার 14 ডেজের বেশি, 14 ডেজ পর্যন্ত অ্যাকসেপ্টেবল, 14 ডেজের বেশি যদি কেউ ওভারস্টে করে তাহলে আপনি ওই যে স্পাউস ভিসা যেটা FLR-M সেই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না। বাট আপনি on the basis of your right to family life under Article 8 of the European Convention on Human Rights, আপনার ওয়াইফ যেহেতু ইনডেফিনিট লিভ টু রিমেন আছে, উনি সেটেল পারসন, সেই বেসিসে আপনি FLR-FP ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করব আপনি আগে বিএ রেজিস্ট্রেশন করবেন। বিএ রেজিস্ট্রেশন না করে যদি আপনি এই ইসলামিক ম্যারেজের উপর যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, দ্যাট ম্যারেজ ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ম্যারেজ অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ ল। ইংলিশ ল ওটাকে ম্যারেজ হিসাবে কনসিডার করে না, ওটা ইসলামিক ম্যারেজ, সেটা হচ্ছে কাস্টমারি ম্যারেজ। আপনাকে যদি স্পাউস ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে আপনাকে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে, আর না হলে আপনাকে 2 বছর একসঙ্গে থাকতে হবে আপনার ওয়াইফের সাথে। দেন উইদাউট দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ম্যারেজ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাজ এ কমন ল পার্টনার, বাট ততদিন অপেক্ষা করাটাও আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। কাজে আমি আপনাকে অ্যাডভাইস করব
যে আপনি ম্যারেজ রেজিস্ট্রেশনের স্টেপ নেবেন। ম্যারেজ রেজিস্ট্রার অফিসের সাথে যোগাযোগ করবেন, নোটিস অফ ইন্টেনশন টু ম্যারেজ দিবেন, এবং নোটিস অফ ইন্টেনশন টু ম্যারেজ দেওয়ার পরে আপনি চাইলে তখন অ্যাপ্লিকেশনটা করতে পারেন। বিয়ে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে আপনি ম্যারেজ সার্টিফিকেটটা দরকার হলে হোম অফিসের কাছে পাঠিয়ে দিবেন। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখনই ম্যারেজ রেজিস্ট্রার অফিসের কাছে আপনি নোটিস অফ ইন্টেনশন টু ম্যারেজ দিবেন, হোম অফিস কিন্তু জেনে যাবে যে আপনি এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন, এবং হোম অফিস তখন চাইলে আপনাকে এনকাউন্টার করতে পারে, ডিটেইন করতে পারে, এমনকি রিমুভ্যালও করতে পারে, আপনাকে রিমুভও করতে পারে। কাজেই এটা খুব স্ট্র্যাটেজিক্যালি আপনাকে পদক্ষেপ নিতে হবে। অ্যাপ্লিকেশনটা করতে হবে এমন সময় যখন আপনি ইন্টেনশন টু ম্যারেজের জন্য আপনি নোটিশ দিয়েছেন, কিন্তু হোম অফিস আপনার জেনে যাবে যে আপনি কোথায় থাকেন এবং আপনি এই দেশে ওভারস্টে করছেন। কাজে ওই সময়টাতে আপনার অ্যাপ্লিকেশন করে ফেলা উচিত। আর অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি ম্যারেজ রেজিস্টার্ড হয়ে যায়, ম্যারেজ সার্টিফিকেট হোম অফিসে পাঠিয়ে দিলে হয়তো আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমি ম্যানচেস্টার থেকে ফোন করছি। জি দর্শক, আপনার প্রশ্নটা বলুন। আমি ইউরোপিয়ান একজন পার্টনার দেখাই আমি কেস করছিলাম, 2 বছর হয়েছে না, 18 মাস হয়েছে। তে আমার একটা বাচ্চা হয়েছে 4 মাসের। বাচ্চা পেটে থাকতে আমি অ্যাপ্লাই করছিলাম, তারা রিফিউজ করছে। আবার রিফিউজ করার বাদে আমি ফাদার অ্যাপ্লাই করছি, আমার পাসপোর্ট দিছি না দেখিয়া, আমার বোর পাসপোর্ট দিছি না দেখিয়া তারা কইছে যে এটা হইতো না, রিফিউজ করছি, আপিল রাইট দিতে না। আবার আমি অ্যাপ্লাই করছি, তাই পাসপোর্ট দিয়ে, আমার পাসপোর্ট নাই, মানারি দিছি, তাই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করছি, তারা আর জানাইছে না, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখতে দিচ্ছে। যখন আমার ক্ষেত্রে হইতে পারে, আমি রেজিস্টার্ড ম্যারেজ করছি না, আমার বাচ্চা একটা 4 মাসের। আচ্ছা দর্শক, আপনি হোল্ডে থাকেন, দেখি আমাদের অতিথি আপনাকে কি প্রশ্ন করবেন। আচ্ছা, আপনার কাছে আমার জানার বিষয় হলো কি, আপনি ইউরোপিয়ান অ্যাপ্লিকেশনের একটা উল্লেখ করছেন, কিতে অ্যাপ্লিকেশন করছেন আপনি? আমার সলিসিটর অ্যাপ্লাই করছে ইউরোপিয়ান মেম্বারশিপ। আচ্ছা, ফ্যামিলি মেম্বার অফ ইউরোপিয়ান ন্যাশনাল। আপনার ওয়াইফ কি তো ইউরোপিয়ান ন্যাশনাল নেই? জি, ইউরোপিয়ান ন্যাশনাল। কোন দেশের ন্যাশনাল তাই? বুলগেরিয়ান। আচ্ছা, বুলগেরিয়ান। আর আপনার যে ম্যারেজ যেটা, এটা আপনি কইরা যে আপনার রেজিস্ট্রেশন করছেন না? না, রেজিস্ট্রেশন করছি না, কারণ আমার পাসপোর্ট নাই, আমার আনপ্লেড পাসপোর্ট আগে এসএলএম মারছিলাম, তারা রাখি দিছে। জি, বুঝতে পারছি। আপনার ওয়াইফের লগে আপনার ফ্যামিলি লাইফ কতদিন ওর চলের? 18 মাসের, আমার একটা বাচ্চা আছে 4 মাসের। 18 মাসের আচ্ছা সম্পর্ক আপনার। আচ্ছা ঠিক আছে। অ্যাপ্লিকেশন কতদিন আগে করা হয়েছিল? পয়লা করছি ব্রেক্সিট নির্বাচনের 3 মাস আগে। আচ্ছা, মানে রিভিউ করা বাদে আমি সাইনও আছি স্টিল, রিভিউ করা বাদে আরেকটা করছি, আরেকটা অ্যাপ্লিকেশন করছেন। তাই পাসপোর্ট দিয়ে আইয়ে জি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আর আপনার ওয়াইফ কি তা তাই নখন কাম করানি? জি, কাম করতে তাই 24 ঘন্টা কাম দেখাই। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝছি আপনার কোশ্চেন। ধন্যবাদ দর্শক, আপনার ফোন করার জন্য। আমরা এই বিষয়ে আলোচনা করব। জি মিস্টার চৌধুরী। বেসিক্যালি এরকম সিচুয়েশনে আপনার অ্যাপ্লিকেশন যেটা, সেটা নট অ্যাজ এ স্পাউস, নট অ্যাজ এ কমন ল পার্টনার, বাট অ্যাজ এ ডিউরেবল রিলেশনশিপ। এই যে অ্যাপ্লিকেশনটা যখন 2 বছরের কম, আপনার বিয়ে যদি রেজিস্ট্রেশন না হয়, দেন ইউ আর নট কনসিডার্ড অ্যাজ এ স্পাউস। আপনার যদি দুইজনের একসঙ্গে থাকা 2 বছরের কম হয়, দেন ইউ আর নট কনসিডার্ড অ্যাজ এ কমন ল পার্টনার। বাট যেহেতু আপনাদের সম্পর্ক, আই ক্যান সি ফ্রম হোয়াট ইউ সেড, যে আপনার সম্পর্কটা বেশ ডিউরেবল, মানে পাকাপোক্ত সম্পর্ক, বাংলা যেটা বলে, যে আপনাদের সম্পর্ক যদি পাকাপোক্ত সম্পর্ক না হতো তাহলে আপনাদের একটা বাচ্চা থাকতো না। আপনাদের সম্পর্কটা বেশ শক্ত সম্পর্ক। এটা কি ওই আইনের ইউরোপিয়ান যে রেগুলেশন 2006-এ ডিউরেবল রিলেশনশিপের উপরে কিন্তু বিধান আছে যে আপনাকে হোম অফিস ভিসা গ্রান্ট করতে পারে, রেসিডেন্স কার্ড গ্রান্ট করতে পারে। সো সেটা আমি আশা করি আপনার হয়তো সাকসেসফুল হবে। আপনি মেক শিওর করবেন যে আপনার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট, এই জিনিসটা দেওয়া হয়েছে কিনা অ্যাপ্লিকেশনের সাথে। যদি দেওয়া না হয়, ইমিডিয়েটলি আপনি সেটা আপনার হোম অফিসের কাছে পাঠাবেন, যাতে করে তারা জানতে পারে এবং বুঝতে পারে যে আপনার একটা ইউরোপিয়ান চাইল্ড আছে এবং আপনাদের সম্পর্কটা ডিউরেবল, সেটা সম্পর্কে তাদের জন্য কোনো সন্দেহ না থাকে। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আচ্ছা, আমার 2টা কোশ্চেন ছিল। জি বলুন। একটা হচ্ছে, আমি 2014-এ অ্যাপিল অ্যালাউ হয়েছে, আমার এন্টারপ্রেনারশিপে ছিল কোম্পানি অ্যাপ্লিকেশন। তো দেন আমার লাস্ট ইয়ার মার্চে আমাকে বাসা থেকে এসে বলে যে আমার ট্রয়েকের প্রবলেম, সেজন্য ডিটেইন করে 4 উইকস ডিটেনশনে রাখে। তো মিড টাইম আমি ডিটেনশনে থাকা অবস্থায় এসএলএম করে বের হই।
বের হওয়ার পরে আমি এসে আবার জুডিশিয়াল করি আমার ইসের জন্য, টোইকের জন্য। জি। এখন আমার হ্যারিং এর ডেট দিছে হচ্ছে ইসের কি বলে এসএলএম এর হ্যারিং ডেট হচ্ছে মে মাসে, বাট আমি এখনো জুডিশিয়ালে যে টোইকের জন্য যেটা করছি সেটা এখনো ডেট পাই নাই। এখন কি আমি এসএলএম টাকে উইথড্র করে ফেলবো নাকি? আচ্ছা দর্শক, এসএলএম চলবে প্লাস হচ্ছে টোইকের যেটা জুডিশিয়াল করা আছে সেটা এভাবে চলবে। আচ্ছা দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আপনি হোল্ডে থাকেন। আর হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে যে এখন আমার যে পার্টনার আছে আমি তার সাথে লাস্ট কয়েক মাস ধরে যোগাযোগ নাই। এখন যদি আমার কেস যেহেতু সেটা উইন করা হয়েছিল ইসে থেকে, যদি আমি টোইকে যদি উইন করি জুডিশিয়াল থেকে, তো এটা কি আমি কন্টিনিউ ভিসা কি ওটা দিবে নাকি? আচ্ছা দর্শক, আপনি একটু হোল্ডে থাকেন, আমাদের দেখি আপনার অতিথি কি প্রশ্ন করবেন। আপনার সিচুয়েশন বেশ কমপ্লেক্স আনফরচুনেটলি। এখানে অনেক কিছু বিষয় আছে যেটা কিন্তু আসলে এই গণমাধ্যমে আমরা যে অনুষ্ঠানগুলো করি টিভিতে রেডিওতে, এগুলোতে কিন্তু আপনার সমস্যার সমাধান বা আপনাকে অ্যাডভাইস করাটা উচিত না বা একটু ডিফিকাল্ট। এবং আমি শিওর মেবি আই এম কমপ্লিটলি রং, বাট আমার মনে হচ্ছে আপনার একজন সলিসিটার আছেন, কেউ একজন ডিল করছে আপনার কেসটা, ঠিক না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনার একজন সলিসিটার তো আছেন যিনি আপনার ইমিগ্রেশন ম্যাটারটা দেখভাল করছেন, তাই না? আচ্ছা, আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার যিনি সলিসিটার তার সঙ্গে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করা উচিত, কারণ আপনার কিন্তু এখানে মাল্টিপ্লিসিটি মানে বিভিন্ন দিকে আপনার কেসগুলো কিন্তু এগোচ্ছে। একদিকে জুডিশিয়াল রিভিউ, একদিকে একটা এফএলআর অ্যাপ্লিকেশন। আপনি আমাকে বলেন যে আপনার 2014-এ এন্টারপ্রেনিউর অ্যাপিলটা অ্যালাউ করা হয়েছিল, তাহলে অ্যালাউ করার পরে আপনাকে কি এন্টারপ্রেনিউর ভিসা দেওয়া হয়েছিল? না, তখন হোল্ড করে রাখছিল তারা। এন্টারপ্রেনিউর অ্যাপিলটা অ্যালাউ করার পরে আপনার হোম অফিস থেকে কোনো ডিসিশন পাননি, কিন্তু 2014-তে আপিল অ্যালাউ হওয়া সত্ত্বেও আপনি 2016 মার্চ পর্যন্ত কোনো ডিসিশন পাননি না, কোনো কিছু। আর 2016 মার্চ মাসে আপনাকে ঘরে রেড দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হয় যে আপনার টোয়েকের অভিযোগে। জি। আচ্ছা, এবং আপনি ডিটেনশনে থাকা অবস্থা আপনি বলেছেন যে আপনি এফএলআর অ্যাপ্লিকেশন করেছেন। টু মাই বেস্ট অফ নলেজ ডিটেনশন থাকা অবস্থা এফএলআর অ্যাপ্লিকেশন করা যায় না। এসএলএম অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন, রাইট। তাই আমি ভাবছিলাম যে ডিটেনশন থাকা অবস্থায় এফএলআর অ্যাপ্লিকেশন করা যায় না। না, এফএলএম অ্যাজাইলাম আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কিসের উপর বেসিস করে? আপনার ফ্যাক্ট একটু খুব সংক্ষেপে যদি বলেন। পলিটিক্যাল গ্রাউন্ডের উপর। আচ্ছা ঠিক আছে, সেই অ্যাজাইলামের ইন্টারভিউর কথা আপনি বলছেন যে ইন ফিউচারে আপনার ইন্টারভিউ আছে। না, ইন্টারভিউ হয়ে গেছে, আমাকে হচ্ছে আবার রিফিউজ করে দিয়েছে সেটা তারা। আচ্ছা, রিফিউজ করে কি আপিলের রাইট দিয়েছে আপনাকে? জি, আপিলের রাইট দিয়েছে। আপনি জুডিশিয়াল রিভিউ করেছেন টোয়েকের উপরে? টোয়েকের উপর, কারণ আমি এসএলএমটা উইথড্র করতে চেয়েছিলাম। আচ্ছা, একটা জিনিস আমি বলি, টোয়েকের উপরে জি, জুডিশিয়াল রিভিউ কোন একটা পার্টিকুলার ডিসিশনের এগেইনস্টে করতে হয়। কোন ডিসিশনের এগেইনস্টে আপনি জুডিশিয়াল রিভিউ করেছিলেন? যে আপনাকে কেন ঘর থেকে ধরে নিয়ে গেল সেটার জন্য, নাকি আপনাকে কোনো ধরনের কোনো ডিসিশন দিয়েছিল হোম অফিস যেটার এগেইনস্টে আপনি জুডিশিয়াল রিভিউ করেছেন? টোয়েকের এগেইনস্টে করেছিল। না, টোয়েকের এগেইনস্টে এটা ইট ডাজন্ট আনসার মাই কোয়েশ্চেন। আপনার কোন ডিসিশন টোয়েকের কারণে আপনাকে ঘর থেকে নিয়ে গেল? আপনি কি বলতে চাচ্ছেন, আমি প্রিজিউম করছি যে আপনাকে ঘর থেকে যখন নিয়ে যায় সেদিন সম্ভবত আপনাকে এন্টারপ্রেনিউরের ডিসিশন ওরা দিয়েছে, সার্ভ করেছে, বা আপনাকে ধরে নিয়ে যাওয়ার পরে আপনাকে ডিসিশন সার্ভ করেছে যে এই হচ্ছে তোমার এন্টারপ্রেনিউর ডিসিশন, আমরা আপিল অ্যালাউ সত্ত্বেও তোমাকে রিফিউজ করলাম কারণ ইউ অবটেইনড টোয়েক সার্টিফিকেট বাই ডিসেপশন। এই ধরনের কোনো কিছু হয়েছে আপনার সাথে? হ্যাঁ, সেটা তারা বলেছে যে আমাকে নাকি সার্ভ করছে একটা পেপার অনেক আগে, আমার পোস্টে নাকি পাঠাইছে। ওরা বলতে চাচ্ছে আপনার এন্টারপ্রেনিউর ডিসিশনটা তারা অনেক আগেই সার্ভ করেছে, সেখানে টোয়েকের কারণে অভিযোগে আপনাকে রিফিউজ করা হয়েছিল এবং কিন্তু আপনি সেই ডিসিশনটা পাননি। না, আমি পাইনি। পরবর্তীতে কি আপনাকে আবার ওই ডিসিশনটা দেওয়া হয়েছিল? ওইটা আসলে আমি খেয়াল নাই যে। আচ্ছা, আপনি ফ্যাক্ট I understand it's a complex issue. আপনি ফ্যাক্ট না দিলে আমাদের পক্ষে অ্যাডভাইস করা ডিফিকাল্ট। আমি এটাই আপনাকে অ্যাডভাইস করব ভাইয়া। আই এম সরি টু সে যে আপনি না, আমার কোনো প্রশ্ন নেই। দর্শক ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আমরা এই বিষয়ে যতটুকু পারি আলোচনা করছি। আমার সময় স্বল্পতা আছে, সো আপনাকে আমি এটাই অ্যাডভাইস আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আপনার বিষয়টা নিয়ে আপনার যিনি সলিসিটার তার সঙ্গে আপনি বসে এভাবে আপনি কোনো গণমাধ্যমের কোনো অনুষ্ঠানে আপনি অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন না। আজকে আপনার লাস্ট অ্যাটেম্প্ট হোক টিভি অনুষ্ঠান থেকে অ্যাডভাইস দেওয়ার। আপনারটা খুব কমপ্লেক্স, অর্ধেক ঘটনা জেনে আমরা অ্যাডভাইস দেওয়া উচিত না, এটা দেওয়া আমরা দিতে পারি না। আপনি আপনার সলিসিটারের সাথে যোগাযোগ করবেন এবং তার গাইডেন্স অনুযায়ী, তার অ্যাডভাইস অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন।
ধন্যবাদ মিস্টার চৌধুরী চেষ্টা করার জন্য অ্যান্সার যেভাবে মানে অনেক সময় দেখা যায় যে ফ্যাক্ট আসলে বোঝা যায় না বা আবার অনেক সময় অন ইয়ারে আসলে সবগুলো অ্যান্সার দেওয়া যায় না, তাই আমরা দর্শকদের সবসময় বলি যে দর্শক আমরা অনুষ্ঠানগুলো আসলে জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করি, কোনো স্পেসিফিক যদিও আপনারা দর্শকদের স্পেসিফিক কোশ্চেন করেন বাট আমাদের আইডিয়া উদ্দেশ্য থাকে দর্শকদের নলেজ দেওয়া, ইনফরমেশন দেওয়া, বাট অবভিয়াসলি আপনারা ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আপনাদের ডিসিশন নেবেন। জি মিস্টার চৌধুরী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করেছি টেনেন্সি নিয়ে, তো আপনি যদি কিছু বলতে চান দর্শকদের। আমি আসলে 20 সেকেন্ডে একটা ইনফরমেশনই আমি সমস্ত দর্শকদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি সলিসিটার যারা আমরা এখানে আছি তাদের যে একটা অর্গানাইজেশন আছে সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স, তারা কিন্তু আমরা একটা প্রজেক্ট লঞ্চ করেছি আমরা, যে আমাদের কমিউনিটির সবাই, সেটা বাঙালি হোক অবাঙালি হোক, সবাই ফ্রি লিগ্যাল অ্যাডভাইস পাবেন আমাদের কাছ থেকে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বুধবার, অর্থাৎ আগামী যে 1 ফেব্রুয়ারি মাসের প্রথম বুধবার হয় 1 ফেব্রুয়ারি, সেদিন কিন্তু আমাদের নেক্সট সেই ল সেন্টার আছে, সেটা হচ্ছে আপনাদের কমার্শিয়াল স্ট্রিট যেটা আছে 135 কমার্শিয়াল স্ট্রিট, সেখানে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট সেন্টার যেটা আছে সেই প্রেমিসেসে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত আমরা সলিসিটার ওখানে অ্যাডভাইস দিব। আপনারা যে কেউ ওয়াক ইন, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, 6টা থেকে 8টার মধ্যে যদি আপনারা উপস্থিত হন 135 কমার্শিয়াল স্ট্রিটে সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে, তাহলে আমরা যারা সলিসিটার আছি আপনাদেরকে অ্যাডভাইস দেব ইমিগ্রেশন, ফ্যামিলি, ল্যান্ডলর্ড টেন্যান্ট এবং আপনার হাউজিং এবং ওয়েলফেয়ার বেনিফিট এই সংক্রান্ত বিষয়ে। কাজে আপনার যদি কোনো অ্যাডভাইস দরকার হয় আপনারা সেখানে যাবেন এবং মনে রাখবেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় বুধবার রেগুলার সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত আপনারা ফ্রি অ্যাডভাইস পাবেন। আপনারা এই সার্ভিস নেবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন। মিস্টার চৌধুরী ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনারা যারা আমাদের ফোন করে কথা বলতে পারেননি আমাদের অতিথির সাথে, আপনারা আমাদের ইমেল করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা লিখে রাখতে পারেন 18banglauk.tv। আমি আবার বলছি দুঃখিত, লিগ্যাল প্ল্যাটফর্ম @18banglauk.tv। আমি আবার বলছি লিগ্যাল প্ল্যাটফর্ম @18banglauk.tv। উক্ত ইমেল অ্যাড্রেসে আপনারা ফ্যাক্ট লিখে তারপর আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই করার জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো সবসময় আমরা রিপিট করে থাকি নেক্সট রবিবার রবিবার সকাল 10টা বাজে আপনার অনুষ্ঠানটি দেখতে পারবেন। আজকে অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অভিনন্দন জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।